সারা মাথা জুড়েই মাথা ব্যথা। আমরা বলি যে আপনি যদি একটা গামছার বাঁধেন মাথার এই জায়গাটা জুড়ে টাইট করে, এবং সেই মাথা ব্যথার সাথে সে অনেক সময় বমির কথা বলতে পারে, যার মুখটা বেঁকে গিয়েছে, যার কথা বলতে সমস্যা হচ্ছে, অথবা যার দৃষ্টিশক্তিতে সমস্যা, এগুলাই মূলত স্ট্রোকের কমন উপসর্গ। অনেকে যে বলে যে আমার সাইনাস হয়েছে, তাদের ক্ষেত্রে ব্যথাটা আসলে কোথায়? এটা মনে হচ্ছে যে দপ দপ করছে, মানে মাথার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে। এক্স্যাক্টলি, এটা মিথি আমি বলছি, অনেক সময় সেলফ ডিস্ট্রাকটিভ, মনে হচ্ছে আমি নিজেকে দেয়া লাগিয়ে মাথাটা বাড়ি দিই। দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া ইটসেলফ ইজ এ কজ অফ ক্রনিক হেডেক। ভাইয়া, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ছোট্ট করে আপনার একটু পরিচয় বলে দেন, বেড়ে ওঠা এবং পড়াশোনা সবকিছু আর কি। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রাফি। আমার বেড়ে ওঠা ঢাকাতেই বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়ালেখা হয়। পরবর্তীতে আমার শাহিন কলেজে থেকে কলেজ লাইফ। আর এরপরে আসলে মেডিকেলে যখন ভর্তি হই তখন বাসা থেকে দূরে চলে যাওয়া হয় আর কি, ঢাকার বাইরে দিনাজপুর মেডিকেলে আমার এমবিবিএস লাইফটা কাটে। এরপরে পরবর্তীতে আসার পর ঢাকা মেডিকেল এবং সোহরাওয়ার্দী মেডিকেলে পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা করা হয় আর কি। আচ্ছা, এবং পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল নিউরো মেডিসিন আমার। জি, প্রথমে বেসিক যে হচ্ছে গিয়ে যেটা আমরা জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন যেটা বলি, তো মেডিসিনে হচ্ছে গিয়ে আমার ট্রেনিং করা হয়, কোর মেডিকেল ট্রেনিং, এবং সাথে সাথে আমার এমআরসিপি পার্ট 1 পার্ট 2 করা হয়। এবং পরবর্তীতে আমার যেটা হচ্ছে কি স্পেশালিটি, সাব স্পেশালিটিতে ট্রেনিং করা হচ্ছে নিউরোলজিতে। বর্তমানে আমি এফসিপিএস নিউরোলজি থিসিস পার্টে ফাইনাল ইয়ারে আছি। চমৎকার। তাহলে আমার মনে হয় ইউ আর দি আইডিয়াল পারসন টু আস্ক এই সব মাথা ব্যথা রিলেটেড প্রশ্নগুলোতে। তো এই যে আমরা দেখি যে নিউরোলজির কিন্তু অনেক ধরনের রোগ আছে, অনেক প্যাটার্নের রোগ আছে, মাইগ্রেন থেকে শুরু করে মাথা ঘোরানো আছে, স্ট্রোকও কিন্তু নিউরোলজির মধ্যে পড়ে। তো আসলে আপনারা সবচেয়ে বেশি কোন কোন ধরনের রোগী পান? আসলে আমরা যে কাজ করি নিউরোলজি বিভাগে বর্তমানে আছি, তো আমরা মোটামুটি 2টা ভাগে কাজ করি। একটা হচ্ছে কি আমরা যেটাকে বলি ওপিডি বা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, বা বাংলায় যেটাকে বলি বহির্বিভাগ। তো বহির্বিভাগে আমাদের রোগীর ধরন এক রকমের হয়, আর যেটা আমরা ইনডোর সার্ভিসেস বলি, বা যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা অ্যাডমিশন দেই ওয়ার্ডে, হ্যাঁ, সেইখানে হচ্ছে গিয়ে অন্তর্বিভাগে আমরা অন্যরকম কিছু রোগীর হচ্ছে গিয়ে চিকিৎসা দিয়ে থাকি। তো মেইনলি যেগুলো হচ্ছে গিয়ে ইমার্জেন্সি সিচুয়েশন, যাদের আর কি লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন বা জীবন মরণ অবস্থা যেটাকে বলি, সেগুলোর জন্য আসলে ভর্তি প্রয়োজন হয়। সেরকম রোগের মধ্যে মূলত যেহেতু আমরা নিউরোলজিতে আছি, নিউরোলজিতে সবচেয়ে বেশি রোগী যেটা ভর্তি দেওয়া হয় যে কারণে, সেটা আসলে আমরা জানি, এটা হচ্ছে কি স্ট্রোকের রোগী আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে ভর্তি হয় বেশি। কারণ অন্যান্য অনেক সমস্যা নিয়ে আসলে বাংলাদেশের যে জেনারেল যে পিপল, তারা কিন্তু একটু নেগলেক্টেড থাকে হেলথ কেয়ার রিলেটেড ব্যাপারগুলোতে। বিশেষ করে যারা একটু রুট লেভেল থেকে আসে, যাদের একটু আউটসাইড ঢাকা বা একটু গ্রামের দিকে যাদের থাকা হয়, তারা বিশেষ করে বয়স্ক রোগীরা, তারা আসলে একটু নেগলেক্টেড থাকে। তো তাদের ক্ষেত্রে রোগী ভর্তি হয় সেই কারণগুলোতেই, যেটা আসলে তারা একদমই কোনোভাবেই সহ্য করতে পারছে না। তো এই ক্ষেত্রে মূলত আমাদের কাছে যে জ্ঞান হারানো রোগী যেটা আমরা বলি, সেটা অনেক কারণে হয়ে থাকে। অনেক সময় আমরা ব্রেইন যে আছে বা মস্তিষ্ক যেটা বলি, হ্যাঁ, সেই মস্তিষ্কের ইনফেকশন হয়। অনেক সময় মস্তিষ্কের বাইরে যে পর্দা আছে, পর্দা ইনফেকশন, বিশেষ করে আমরা এনকেফালাইটিস, মেনিনজাইটিস, এই রিলেটেড রোগীগুলো আমাদের কাছে কথাবার্তা ওলটপালট হওয়া, তাদের কনসাসনেসের মধ্যে একটা অল্টার্ড লেভেল অফ কনসাসনেস বা পরিবর্তন, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো, যে কথা বলছিল একরকম, চিনতে পারছিল সবাইকে, হঠাৎ করে চিনতে পারছে না, হঠাৎ করে ওলট পালট বকছে, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে, বিশেষ করে যেটা আমরা লাইফ সেভিং মেজার্স, অল্প সময়ের মধ্যে আমরা কিছু একটা আমরা অনেক সময় বলি যে ককটেল থেরাপি, এই ব্যাপারগুলোতে রোগী ডায়াগনোসিস হওয়ার আগে চিকিৎসা দেওয়াটা জরুরি। যে সেটা যদি আমরা আইডেন্টিফাই, আমরা আসলে একদম যেটা বলি যে কোমর থেকে রস নিয়ে সেখানে জীবাণু আছে কিনা নাই সেটা দিয়ে মস্তিষ্কের পর্দায় ইনফেকশন ধরবো, এরপরে চিকিৎসা দিব, ব্যাপারটা এরকম না। এই কথাটা আসলে একটু এখানে এই অনুষ্ঠানে বলাটারও একটা উদ্দেশ্য, কারণ এটা আসলে অনেকে দেরি করে ফেলে। তো বিশেষ করে এই যেটা বললাম মাথা ব্যথা নিয়ে যেহেতু আজকের কথা, তো মাথা ব্যথারও একটা কারণ হচ্ছে কি এই মস্তিষ্কের পর্দার ইনফেকশন, এবং সেক্ষেত্রে জ্বর থাকে রোগীর, এবং কথাবার্তা ওলট পালট হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থাকে। তো এই রিলেটেড রোগী আমরা কিছু এই সম্পর্কিত রোগ নিয়ে আমাদের কাছে আসে ইনডোরে। আর যেটা বলছিলাম,
তো ওই ক্ষেত্রে যে আমরা সাধারণত নর্মালি যদি কোনো রোগ হয়, সেই রোগের জন্য আমরা যেটা করি যে রোগটা কি সেটা নির্ণয় করার আগে পদক্ষেপ নেই, এবং সেটা যদি নির্ণয় করতে পারি তখন সেই অনুযায়ী রোগের যেটা গাছের মূলে যেরকম চিকিৎসা, সেই রোগের কারণে যে চিকিৎসাটা যদি দিতে পারি তাহলে ভালো হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি রোগে আসলে আমরা যে বললাম মস্তিষ্কের পর্দার ইনফেকশন, সেটা ইট ক্যান বি ডিউ টু ভ্যারিয়েবল কজেস। তুমি এর মাঝখানে আমরা কোনটা থেকে কোনটা কি সেটা নির্ণয় করেন যে এটা কি আমার জীবাণু, এটা কি ব্যাকটেরিয়াতে হলো, নাকি এটা ভাইরাস দিয়ে হলো, নাকি এটা অটো ইমিউন রোগের যে নিজের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার মধ্যে কোনো গড়মিল হয়ে যে নিজেই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের অঙ্গের এগেইনস্টে কাজ করছে, হ্যাঁ এরকম হয়ে হলো। তো এগুলা অনেকগুলা কারণ আছে, কিন্তু সেটা নির্ণয় করার আগে আমার তার এই মস্তিষ্কে যে তার যে ইনফেকশনটা ছড়িয়ে গেছে সেটা হতে পারে তার দাঁতে ইনফেকশন থেকে, নাকের পর্দার ইনফেকশন থেকে, সাইনাসের সমস্যা যেটা বলি, মুখের ভিতরে যে ক্যাভিটি সেখান থেকে আমার মস্তিষ্কে যেতে পারে, বিভিন্ন কারণে যেতে পারে, হ্যাঁ, অথবা তার কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে সেজন্য হতে পারে। কিন্তু তার আগে এই এত কারণে হতে পারে, কারণ দেখার আগে সেটা চিকিৎসাটা জরুরি এই জন্য যে না করলে তার এটা হচ্ছে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ, তো এইটা একটা মাথা ব্যথা নিয়েও আসে, প্লাস জ্বর আর কথাবার্তা ওলটপালট হয়ে যাওয়া। সাথে যদি দুইটা একটা কথা এই রোগটা নিয়ে একটু বলি আজকে, সেটা হচ্ছে ঘাড় শক্ত হয়ে যাওয়া অনেক সময়, আমরা যেটাকে মেডিকেলের ভাষায় নেক রিজিডিটি বলি, অথবা এটাকে অনেক সময় আমরা সাইন্স অফ মেনিনজিজম বলি। হ্যাঁ, তো সেটা ক্ষেত্রে হচ্ছে কি নেক রিজিডিটি থাকে, বা পা উঠাতে গেলে মাংসের মধ্যে চাপ হয়, হ্যাঁ, এটা আমরা কার্নিক সাইন, পুরসিসিস সাইন, এগুলো কিছু দেখি। তো এই জিনিসগুলো নিয়ে রোগীরা খুব কমনলি আসে ওয়ার্ডে, মানে যেটা আমাদের একদম ভর্তি দিতেই হবে। সবাইকে তো আসলে আমরা রোগীরা আসলেই যে ভর্তি দিয়ে দিই তা না। আবার যেটা বললাম স্ট্রোক, তো স্ট্রোক নিয়েও যদি সময় থাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে কিন্তু স্ট্রোক নিয়ে একটা একটু মিসনোমার আছে। মানুষজন যেটা মনে করে যে সবাই, যদি আমরা কোনো রোগী আমাদের কাছে যখন আসে অ্যাডমিশনে, যখন ভর্তির সময় আমরা কিছু রোগের ইতিহাস নেই, তখন যদি আগে বলি যে আগে স্ট্রোক করেছিল, ম্যাক্সিমাম মানুষ বলে আগে স্ট্রোক করেছিল। তো সেটা আসলে স্ট্রোক করাটা আসলে কেন যে বলতেছে স্ট্রোক করা, সেটা কিন্তু একটু বোঝাটা মুশকিল। মানে ক্লিনিক্যালি ডায়াগনোসড স্ট্রোক এদেরকে বলবো না, তাই তো? মানে এটা এরকম না, মানে আমাদের দেশের যে জেনারেল পিপল তাদের ক্ষেত্রে কিন্তু একটা মিসকনসেপশন আছে। তারা যদি কেউ ধরেন একবার মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাকেই অনেক সময় বলে যে স্ট্রোক করেছে। আচ্ছা, আবার অনেক সময় মনে করেন যে কেউ বুকে তার ব্যথা হয়েছিল, সে হয়তো বা একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটা আমরা হচ্ছে হার্ট অ্যাটাক যেটাকে বলি, হ্যাঁ, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কমে গিয়ে যেটা হয়, সেরকম একটা কোনো কিছু হয়েছে, কিন্তু সেটাও কিন্তু স্ট্রোক বলে। এবং এতে হয় কি, তারা সেটাকে স্ট্রোক বলে অনেক সময় আমরা যে কাজ করি নিউরোসায়েন্স হাসপাতাল, সেখানে নিয়ে চলে যায় বুকে ব্যথার রোগী অথবা স্ট্রোকের রোগী, কিন্তু সে মনে করে এটা তো হার্টের সমস্যা। সে স্ট্রোকের রোগী যার এক পাশ দুর্বল হয়ে গিয়েছে, যার মুখটা বেঁকে গিয়েছে, যার কথা বলতে সমস্যা হচ্ছে, অথবা যার দৃষ্টিশক্তিতে সমস্যা। আমি যে এখন যেই উপসর্গগুলোর কথা বললাম, এগুলাই মূলত স্ট্রোকের কমন উপসর্গ আমাদের ব্রেইনের। এই যে ইফ আই এম নট রং, এই যে ডিফারেন্সিয়েশনটা, যে কোনটা আমার হার্টের রোগের কারণে হচ্ছে এবং কোনটা হচ্ছে আমার ব্রেইন স্ট্রোকের কারণে হচ্ছে, এটা তো খুবই জরুরি। কারণ এখানে যদি ভুল হয়ে যায়, রোগী কিন্তু ভুল জায়গায় ট্রিটমেন্ট নিতে চলে যাবে। এবং আমরা জানি যে আপনি যেটা বললেন যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা স্ট্রোক যেটাই বলি না কেন, দুটাতেই কিন্তু আপনার একটা টাইম ফ্রেম থাকে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমার চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। সো এখানে তো অনেক আসলে সময়ের বিলম্ব ঘটে। জি, অবশ্যই। আর আমাদের দেশে হচ্ছে গিয়ে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল আমরা যেগুলো বলি, বিশেষ করে যেগুলো হচ্ছে গিয়ে টার্সিয়ারি হসপিটাল, জেনারেল পিপলের জন্য যদি বলি, সেটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো, সেখানে কিন্তু প্রায় সব বিভাগগুলাই থাকে। তো সেখানে যদি রোগীরা যায়, তারা ওখানে ট্রায়াজ থেকে বা ইমার্জেন্সি থেকে হয়তোবা ইজিলি রেফার হয়ে হয়তোবা বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারে। তবে আমাদের যেহেতু কিছু লজিস্টিক সাপোর্টে কমতি আছে অনেক জায়গাতেই, তো তখন দেখা যায় আর কিছু ক্ষেত্রে মানে আমাদের বিশেষ করে ঢাকার বাইরে, তারা অনেক সময় রোগীরাও চায় যে আমরা ঢাকাতে গিয়ে চিকিৎসা করব বড় ধরনের কোনো সমস্যা হলে, কারণ এভরিওয়ান ওয়ান্টস দ্য বেস্ট পসিবল অপশনস ফর হিম। তো সবাই ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসলে কিন্তু ঢাকা মেডিকেলের চেয়ে কিন্তু আগে চলে যায় নিউরোসায়েন্সে, আগে চলে যায় হচ্ছে গিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে, যেটাকে আমরা এনআইসিভিটি বলি। হ্যাঁ, তো এই জন্য আসলে যেটা বললেন, ওই ক্ষেত্রে কিন্তু যেটা টাইম গোল্ডেন আওয়ার, যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলি 4.5 ঘন্টার মধ্যে আসলে যদি আমরা পদক্ষেপ নিতে পারি, সেক্ষেত্রে তার অঙ্গহানি থেকে তাকে আসলে বাঁচানো সম্ভব, সেটা কিন্তু আসলে হয় না। তো যাই হোক, আমরা যেটা টপিকে ছিলাম, কথা বলছিলাম যে আমাদের ওয়ার্ডে যে রোগীগুলা ভর্তি হয়, সেখানে যদি ফেরত আসি, তাহলে স্ট্রোক আসলে খুবই কমন। এবং ওই ব্যাপারগুলাই যে হাত পা কোনো দিকে
হয়তো বলে রোগীর ভাষায় যদি বলি, বলে আমার হাত পা একদিকে বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে, বা অবশ হয়ে গিয়েছিল, এটা অনেকে বলতে পারে না, হ্যাঁ, মানে একদিকে কাজ করে না, মানে উইকনেস, সহজ কথা। এবং সেটা সাধারণত ইউনিল্যাটারাল, আমরা যদি মেডিকেল ভাষায় বলি মানে যে কোনো একদিকে, এটা আমার সামনে হেমি প্যারাসিস বলি, হ্যাঁ। আর যেটা বললাম যে হায়ার সাইকিক ফাংশনে কিছু সমস্যা হয় অনেক সময়। আমাদের ব্রেইন যেহেতু মস্তিষ্ক, তো মস্তিষ্ক তো আমাদের সারা শরীরকে কন্ট্রোল করছে। তো মস্তিষ্কের মধ্যে স্ট্রোক যেটা বলছিলাম, যদি সময় থাকে স্ট্রোক নিয়ে যদি কিছু কথা বলি, সেক্ষেত্রে সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে কি আমাদের মস্তিষ্কে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ, আরটা হতে পারে মস্তিষ্কে রক্ত চলাচল কমে গিয়ে বা বন্ধ হয়ে গিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে কি ইসকেমিক স্ট্রোক। আর যেটা রক্তক্ষরণ হচ্ছে রক্তনালী ছিঁড়ে গিয়ে, সেটাকে আমরা হেমোরেজিক বলি। তো এই সব ক্ষেত্রে যে স্ট্রোক যে হয়, সেই ক্ষেত্রে আমাদের ব্রেইনের কিছু সেন্টার আছে, আমরা কিছু হচ্ছে ফাংশনাল এরিয়া বলি ব্রেইনের, বিভিন্ন রকম, যে ব্রেইনের কিছু কিছু এরিয়া আমাদের হাত পা নাড়ানোতে, যেটা আমাদের শক্তি দেওয়া, হ্যাঁ, উইকনেস যেটা কারণে হয়, সেইখানে যদি সমস্যা হয়, যেটা আমার হাত পা নাড়ানোটা কন্ট্রোল করছে, মাসেল, হ্যাঁ। আবার আরেকটা জায়গা আছে ব্রেইনের, যেরকম অক্সিপিটাল পোর্শন, যেটা পিছনের দিকের অংশ, সেটা দেখা যায় আমার দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ। তো সেখানে স্ট্রোক হলে অনেক সময় চোখে ঝাপসা দেখা বা চোখে না দেখা, এরকম সমস্যা হতে পারে। আবার অনেক জায়গা আছে কথা বলা, তো সেখানে যদি স্ট্রোকের যদি ওই কথা আটকে যাওয়া, তো স্ট্রোক মূলত রক্তনালীর সমস্যা। মস্তিষ্কে অনেক জিনিস আছে, যেটা একটা বললাম মস্তিষ্ক ইটসেলফ বা কর্টেক্স, যেটা বা ব্রেইন ম্যাটার যেটাকে বলছি, আর একটা বললাম যে মস্তিষ্কের পর্দা, সেটা হচ্ছে গিয়ে মেনিনজেস যেটা বলছি, সেখানে ইনফেকশন হলে মেনিনজাইটিস বলছি। আর ব্রেইনের যে ম্যাটার যেটা, সেখানে ইনফেকশন হলে আমরা বললাম এনকেফালাইটিস, সেগুলো কিছু সমস্যা। আর এই যে স্ট্রোক কথাটা বলছিলাম, এখানে রক্তনালীর সমস্যা। তো রক্তনালীতে কি হয়, যে দুইটা জিনিস বললাম, তাহলে এই যে হয় ছিঁড়ে যাওয়া অথবা রক্ত চলাচল কমে যাওয়া, তো এগুলা নিয়েই মূলত হচ্ছে সমস্যা, যেটা স্ট্রোক বলি। আর সেটা রক্তনালী, ব্রেইন তো অনেক বড় একটা জায়গা, এটাকে মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করি, সামনের দিক, পিছনের দিক আর উপরের দিক, যদি বলি আর কি, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, এন্ড কানের কাছে টেম্পোরাল। তো এইখানে ফাংশনাল এরিয়াটা আলাদা, সেই অনুযায়ী হয়তো বা রোগী বলতে পারে আমার এক পাশ দুর্বল হয়ে গেছে। এবং বিশেষ করে যেটা হয়, আমাদের ব্রেনের একটা জায়গা আছে যেখান থেকে আমাদের ব্রেইন থেকে, আমরা বলি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টস, আমাদের ব্রেইন থেকে যে বলছি সারা শরীর নিয়ন্ত্রণ করছে, এটা তো নিয়ন্ত্রণ করবে, একটা ট্র্যাক্টস আছে, কিছু একটা গতিপথ আছে তার। সেই ট্র্যাক্টগুলো যদি আমার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার এই ফাংশনাল যে ইম্পেয়ারমেন্ট যেটা বলছি, সেটা কিন্তু হচ্ছে। তাহলে এই ব্যাপারটা বিশেষ করে সবগুলা ট্র্যাক যায়, ইন্টারনাল ক্যাপসুল নামে একটা এরিয়া আছে ব্রেনের একদম মাঝামাঝি অংশে, এবং সেটা সাপ্লাই দেয় একটা মানে একটা নির্দিষ্ট একটা আর্টারি বা হচ্ছে ধমনী যেটা বলছে, হ্যাঁ। তো সেখানে যদি কোনো সমস্যা হয়, সেই রক্তনালীতে যদি কমে গিয়ে আসলে খুব কমনলি স্ট্রোকটা হয়। এই জন্য যদি এক পাশে দুর্বলতা থাকে হাতে পায়ে, সাথে সাথে দেখা যায় মাথা মুখের এক পাশটা বেঁকে যায়, যে মুখটা ফেশিয়াল ডেভিয়েশন সাধারণত বেঁকে যাচ্ছে। এই কমনলি এইটা নিয়ে আসলে স্ট্রোক নিয়ে আসে। তার মানে স্ট্রোকের উপসর্গগুলো দেখা দিলে আসলে একটু সচেতন হতে হবে এবং অ্যাকচুয়ালি সাথে সাথে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যেটা আমরা বুঝলাম। ওকে, আমরা তাহলে এবার একটু প্রসঙ্গে ফিরে আসি। মাথা ব্যথার তো নানা রকমের ধরন আমরা দেখি, কখনো দেখি মাইগ্রেন, কখনো দেখি যে মেডিকেলের ভাষায় আমরা বলি টেনশন টাইপ অফ হেডেক, কখনো আমরা বলতেছি যে সাইনাসের ব্যথা, অনেকে বলে যে আমার সাইনাসে খুব ব্যথা করছে। আসলে এই যে এক একটা মাথা ব্যথার ধরন, এটাকে আপনারা ক্লিনিক্যালি আলাদা করে চেনেন কিভাবে? ধন্যবাদ। আসলে এটা মনে হয় যে প্রতিটা মানুষই এই মাথা ব্যথায় ভুগে থাকে, এবং যদি আমরা যে কোনো মানুষ জেনারেলি তো আসলে সবাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যায় ভুগি। কোনো একটা সমস্যায় যখন পড়ি, তখন মনে হয় এটা আসলে কেন হলো। সবার প্রথমে একটা খুব কমন যে মেমে আছে ফেসবুকে, দেখা যায় যে কারো মাথা ব্যথা হয়েছে, সে হেডেক সার্চ দিয়েছে গুগলে, তারপর সে দেখলো যে ক্যান্সার। এরপরে এরকম অনেক কৌতুকও আছে যে সে দেখতে পেল যে না, তার এই মাথা ব্যথার যে কারণ ক্যান্সার ভেবে সে তার চাকরি ছেড়ে দিয়ে তার পেনশন উঠায় সারা দুনিয়া ঘুরে এসে দেখতেছে। এরকম মুভিও আছে এটা নিয়ে একটা এরকম, ঠিক আছে। তো যাই হোক, যে কারণটা কিন্তু আসলে জানাটা সবারই এটা মনের মধ্যে যে একটা কিউরিয়াসিটি থাকে যে কোনো সমস্যা। আর মাথা ব্যথা হয়নি এমন কোনো মানুষ পাওয়া যাবে না। তাহলে এই মাথা ব্যথা আসলে যে কথাটা বলছিলাম আসলে কিছুক্ষণ আগে, যে আমরা যদি মাথার কথা বলি, যে মস্তিষ্কে ভিতরের দিকে আমাদের ব্রেইনের কথাটা বললাম, বাইরের দিকে ব্রেইনের পর্দার কথাটা বললাম। এই ব্রেইনের পর্দা এবং মস্তিষ্কের মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, যেগুলোকে আমরা সাধারণত ভেন্ট্রিকল বলি। হ্যাঁ, তো এইখানে ভেন্ট্রিকল গুলাতে হয় কি, যে আমাদের যে যদি মেডিকেলের ভাষায় বলি, এটাকে বলি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড।
তো এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড যেটা হচ্ছে গিয়ে আমি বলি সেটা মস্তিষ্কের মধ্যে একটা রস আছে, যেটা আমাদের যে ব্রেইন তো খুব নরম জিনিস, আমরা এমনিতেও তো দেখি যে যারা কোরবানির সময় হয়তো বা এমনি সময়, হ্যাঁ, তাহলে খুব নরম জিনিস, আর মস্তিষ্কটা অনেক শক্ত। তাহলে নর্মালি আমরা যদি একটা কোথাও ট্রাভেলে করি, একটু ঝাঁকি খেলে রিক্সা তো কতবার মাথাটা উঁচা নিচা হচ্ছে, তাহলে এই জিনিসটা এত শক্ত জিনিসে বাড়ি খেলে তো থেতলে যাওয়ার কথা। তাহলে এই জিনিসটা কিভাবে প্রোটেক্ট হচ্ছে? এই জিনিসটা প্রোটেক্টেড হচ্ছে আমার এই যে পানি যেটা আছে, মস্তিষ্কের রস যেটা সিএসএফ ফ্লুইড, এই তরলটা তাকে কুশন দিচ্ছে, সেটার মধ্যে ভাসছে। এই জন্য যত জোরে ঝাঁকি খাই, হ্যাঁ, সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো মাথার মধ্যে বললাম, এটা আসলে ব্রেইনের পর্দা অথবা তার ফ্লুইড, তার কিছু কারণ যেটা আছে, এটা সাধারণত আমরা বলি যে সেকেন্ডারি হেডেক, বা ব্রেইনের কোনো কারণে যদি হেডেক হয়, মাথা ব্যথা হয়, ব্রেইনের নিজস্ব কারণ বা ব্রেইনের পর্দার কারণ, হ্যাঁ, এই ধরনের কিছু কারণ, হ্যাঁ, এগুলো আসছে এই ব্যাপারে। তো একটু বলে নিই। আর যেটা হচ্ছে গিয়ে কিছু সাধারণ মাথা ব্যথা আমরা বলি, সেই সাধারণ মাথা ব্যথাগুলো অন্য কোনো কারণে হতে পারে, যেটা ঠিক আমাদের মস্তিষ্কের সাথে সরাসরি সম্পর্কিত না। তো সেই মাথা ব্যথাগুলোকে আমরা সাধারণত নাম দিয়েছি প্রাইমারি হেডেক। এবং আমাদের যে বলছিলাম যে রোগী কি ধরনের দেখি, যে আমাদের যে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগে যে রোগীগুলো দেখি, সেখানে বেশিরভাগ রোগী থাকে আপনার এই মাথা ব্যথার অ্যারাউন্ড 60 to 70%। আর বাকি যে আগের কোশ্চেনটা উত্তরটা দিয়ে আসি, বাকি থাকে ঘাড় ব্যথা, হ্যাঁ, অথবা একটু হাত পা কাঁপুনি, এগুলো আমাদের আউটডোরে বেশি আসে। আর ইনডোরে আরেকটা বিষয় বলা বাকি ছিল, সেটা হচ্ছে খিঁচুনি রোগী যেটা আছে, খিঁচুনি, এটা নিউরোলজিতে আমরা বেশ পাই। তো মানে মাথা ব্যথাটাই কি সবচেয়ে বেশি রোগী, হ্যাঁ, এবং আমরা যে নিউরোলজি আউটপেশেন্ট ডিপার্টমেন্টে বসে, সেখানে মোস্ট কমনলি হচ্ছে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা। এর মাঝখানে মাথা ব্যথাটাই হচ্ছে প্রায় অ্যারাউন্ড 1/3 to 2/3 মাথা ব্যথা। তো বিগ নাম্বার। হ্যাঁ, তারপর তখন আপনারা আসলে ক্লিনিক্যালি পার্থক্য করেন কিভাবে? আর রোগীরা কি বাসায় বসে কি এই পার্থক্যটা করতে পারবে, নিজেরা নিজেদের উপসর্গটাকে চিনে? এখানে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ আসলে প্রশ্ন করা, যেটা আসলে জেনারেল একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আসে, আর সাথে সাথে কিভাবে আমরা বুঝি যে একটু আগের যে প্রশ্নটাও ছিল যে আমি কিভাবে বুঝবো যেটা আমার মস্তিষ্কের সমস্যার জন্যই মাথা ব্যথা হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে যেটা বললাম প্রাইমারি, সেই মাথা ব্যথাগুলো ছিল একটু ভালো ধরনের মাথা ব্যথা, যদিও সেই মাথা ব্যথাটা আমাকে কষ্ট দিচ্ছে, প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, বাট ইটস মানে মন্দের ভালো একটা কথা বলি না, ঠিক আছে, অনেকটা ওরকম মন্দের ভালো। কারণ এটার জন্য আসলে আমার মস্তিষ্কে বড় টিউমার নাই, আমার মস্তিষ্কের মধ্যে কোনো ইনফেকশন নাই, আমার মস্তিষ্কের কোনো রক্তনালী ছিঁড়ে যায় নাই। সাধারণত হেডেক নিয়ে আসে হেমোরেজিক স্ট্রোকের রোগীর বেশি। মোটামুটি এগুলো হচ্ছে মাথা ব্যথা খারাপ কারণ, যেটা আমরা সেকেন্ডারি কজের মধ্যে ফেলছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ব্যাপারগুলো বললাম, অথবা হচ্ছে কি মস্তিষ্কের মধ্যে যে আমরা বললাম যে রস আছে কিছু, তো এই রসটা হতে পারে যে আমার বেড়ে গিয়েছে। এই রস যদি বেড়ে যায়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি সিএসএফ যে ফ্লুইড যেটা, সেটা যদি বেড়ে যায়, তাহলে মস্তিষ্কের ভিতরে একটা প্রেশার আছে, এই প্রেশারটা বেড়ে যায়, তার জন্য মাথা ব্যথা হয়। অথবা এই যে ফ্লুইড যেটা বললাম মস্তিষ্কের রস, সেটা আসলে সারাক্ষণ সার্কুলেশন হচ্ছে, এবং এই সার্কুলেশন আলটিমেট ফেট হচ্ছে গিয়ে এটা শোষণ করে নেয় ব্রেনের একটা অংশ। হ্যাঁ, অ্যারাকনয়েড বেলে ওইদিকে গেলে এগুলা থেকে এটা শোষণ করে নিচ্ছে। তাহলে এই শোষণটা যদি না হতে পারে, তাও এই সিএসএফ প্রেশারটা বেড়ে যাচ্ছে। তাহলে এখন আসলে মস্তিষ্কের ভিতরে তরলের পরিমাণটা বেড়ে গেলে হবে কি, আমার যে মস্তিষ্কের ভিতরে একটা নর্মাল একটা প্রেশার থাকার কথা, যেটা আমি খুব সাধারণভাবে থাকবে, এটা যদি বেড়ে যায়, তখন হয় কি যে পেইন সেন্সিটিভ এরিয়া আছে ব্রেনের ভিতরে কিছু, তারা স্ট্রেচড হয়, এবং তখন এই মাথা ব্যথাটা হয়। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে গিয়ে যে বলেন যে কিভাবে খারাপ মাথা ব্যথাটা চিনবো, অথবা কি কি ভাবে আমরা রোগী আসলে কি কি করি। তাহলে প্রথম কথাই যে আমাদের কাছে যখন রোগীরা আসে, তখন আমরা মেডিকেলের ভাষা যদি বলি, এটাকে বলি রেড ফ্ল্যাগ, যে কিছু রেড ফ্ল্যাগ আমরা এটা আলাদা করে ফেলি যে প্রথমেই যে আমার কাছে যখন রোগী এসেছে। তাহলে এই রেড ফ্ল্যাগ গুলা যেটা বললাম বা লাল পতাকা, যে এই ব্যাপারগুলো যদি আমি তাকে এক্সক্লুড করতে পারি যে এইগুলা তার মধ্যে নাই, তাহলে আমি নিশ্চিন্ত যে সে অন্তত আমার কাছে খারাপ কোনো মাথা নিয়ে আসেনি। কারণ প্রতিটা রোগীরই ব্রেনের সমস্যা আছে কিনা এটা জানার জন্য তো আমাদের এমআরআই করা সম্ভব না বা সিটি স্ক্যান করা সম্ভব না, আর এটা তো করা মানে ব্যয়বহুল এবং যৌক্তিকও না। এটা তো আমার যদি সাধারণ মাথা ব্যথা হয়, কোনো সমস্যা না থাকে, তাহলে আমি শুধু শুধু কেন করব? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আসলে কিভাবে কি করছি? তাহলে এটা আসলে আমরা মূলত তিনটা ভাগ করি, যে রোগীর কিছু হচ্ছে ইতিহাস,
আমরা শুনি, হিস্ট্রি যেটা বলি। আর এরপরে যেটা আছে রোগীকে নিজের কথায় যেটা ভাষায় যেটা বলার পর আমরা কিছু ফোকাসড হিস্ট্রি নেই, কিছু যে তাকে কিছু কোয়ারিজ করি, সেগুলো একটা। আরেকটা জিনিস হচ্ছে কি রোগী যে আমরা পার্সোনালি যে কিছু সাইন্স দেখি, একটা ছিল সিমটমস, একটা সাইন্স। মানে রোগী যখন আমরা এক্সামিনেশন করি বা পরীক্ষা করি, ফিজিক্যাল এক্সামিনেশন যেটা, এটা এমন না যে আমার এই ল্যাব টেস্ট, তাইলে এইখানে আমরা যেটা করি সেখানে তাকে কিছু জিনিস এখানে খেয়াল করি এক্সামিনেশনের ক্ষেত্রে। তো এই দুইটার সমন্বয়ে আমরা আসলে ডিসিশন নেই যে তার আসলে পরীক্ষা করা লাগবে কি লাগবে না, বা এটা খারাপ কিছু বা নর্মাল কোনো কিছু। তাহলে আমার কাছে যখন রোগীরা মূলত আসে যে স্যার এরকম মাথা ব্যথা হচ্ছে, তখন আমরা প্রথমেই যেহেতু যে কোনো একটা ব্যথা আমরা যে কখন থেকে হচ্ছে, কিভাবে শুরু হলো, কতদিন ধরে, এগুলো জেনারেল কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো দিয়ে আমরা যখন শুরু করি তখন রোগী একটা গল্প বলা শুরু করে প্রথমে। তো সেই গল্পের মধ্যে যেটা খারাপ গল্প বা যেটা শুনলে আমরা ঘটনাগুলো শুনলে আমরা একটু রোগীকে নিয়ে একটু দুশ্চিন্তা বোধ করি যে না তাহলে তো আমাকে আরেকটু এক্সামিনেশন করা লাগবে। না হলে তো যদি রোগী যদি আমাকে সাধারণ মাথা ব্যথার ইতিহাস দেয় তখন হয়তো আমার এক্সামিনেশন পর্যন্ত যাওয়া লাগে না, আসলে যাওয়া সম্ভব হয় না। কারণ আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমরা 2-3 ঘন্টায় দেখা যায় যে প্রায় 70 থেকে 80টা রোগী দেখি। তো এটা 3 থেকে 4 জন মিলে, এটা তো খুব হেক্টিক। তো ওই সময় আসলে সবার ক্ষেত্রে তো আসলে সম্ভব না। তাহলে কার ক্ষেত্রে আমরা এক্সামিনেশনটা করি? তাহলে যে বলছিলাম যে গল্পটা রোগী যে সমস্যাটা নিয়ে আসে, যে খারাপ মাথা ব্যথার যেটা আমরা সেকেন্ডারি কজ বললাম, সেটা হচ্ছে রোগী বিশেষ করে মাথা ব্যথা যে কথাটা বলে, সারা মাথা জুড়েই মাথা ব্যথা। এবং মাথা ব্যথাটা সাধারণত সেটা বলে যে ঘুম থেকে উঠলে, সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা, এবং সেই মাথা ব্যথার সাথে সে অনেক সময় বমির কথা বলতে পারে। আর আরেকটা বিষয় বলে চোখে ঝাপসা দেখা, এবং এইটা ওই সময় হয়, পরে আবার ভালো হয়ে যায়। সে যখন ঘুম থেকে উঠছে সে বলছে তার প্রচন্ড মাথা ব্যথা, এবং এই মাথা ব্যথাটা আমরা গ্রেডিং করি অন স্কেল অফ 10, মানে একদম 8, 9, 7 এই ধরনের বলছে, 10-এর মধ্যে অনেক বেশি। আর যে এরিয়াটা একদম পুরা মাথা জুড়েই, অনেক সময় ডাল একিং বা ভার হয়ে থাকা মাথা ব্যথা, ঠিক ভার না, খুবই অসহ্য ব্যথা। এবং সেই সাথে তার কি হয় যেটা বলছিলাম যে বমি হতে পারে, আর চোখে ঝাপসা দেখা। এবং কিছু কিছু এই যে চোখে ঝাপসা দেখা, এটা খুবই খারাপ। সো আমাদের কাছে যখন মাথা ব্যথার রোগী আসে তখন এটা কোন সময় শুরু হয়, দিনে কোন সময় থাকে, সাধারণ যে মাথা ব্যথাগুলো যেগুলো মানে আমরা জানি, কারণ এখনো বলি নাই, খুব কমনলি আসে যেটা, সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, যেটা আমাদের যে প্রতিনিয়ত যে জীবনে আমরা যে বিভিন্ন কারণে স্ট্রেস থাকি, সেই স্ট্রেস থেকে কিন্তু মাথা ব্যথা একটা উপসর্গ নিয়ে আসতে পারে। এবং এটা সেখানে কোন জায়গাটায় আসলে বেশি ব্যথাটা করে, মাথার কোন অংশটাতে? তো সেইখানে আসলে আমার মাথা ব্যথাটা হয় এই পুরা মাথাটা জুড়েই, এবং সেটা আমরা অনেক সময় বলি কি ব্যান্ড লাইক। এবং রোগীদের যদি বোঝাতে চাই আমরা বলি যে আপনি যদি একটা গামছার বাঁধেন মাথার এই জায়গাটা জুড়ে, যদি আমি জায়গাটা হাত দিয়ে দেখিয়ে দিই, যদি এই জায়গাটা জুড়ে যদি একটা গামছা বাঁধেন টাইট করে, সো আমরা মেডিকেলে আসলে ব্যান্ড লাইক পেইন। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে এটা বলে কি, সে বলে সেন্স অফ হেভিনেস, মনে হচ্ছে খুব মাথাটা ওজন হয়ে আছে, অনেক ভার হয়ে আছে। এবং এই ক্ষেত্রে আমার যে আগের মাথা ব্যথাটা ছিল যেটা খারাপ মাথা ব্যথা, ঘুম থেকে উঠলে পরে বেশি হচ্ছে, আর এই মাথা ব্যথাটা হয় সে সাধারণত দিনের শেষে, সে অনেক সারাদিনে যে ক্লান্তি, এবং এই ক্লান্তিটা ওই মাথা ব্যথাটা বাড়িয়ে দেয়। এবং মাথা ব্যথার প্রায় 60-70% কজই হচ্ছে এই টেনশন টাইপ হেডেক। আমরা যেটা সাধারণত মাথা ব্যথার যেটা এক্সপিরিয়েন্স করি, এবং এই মাথা ব্যথাগুলো সাধারণত হাঁটতে গেলে বেড়ে যায়, অনেক সময় কাজ করলে বেড়ে যায়, দুশ্চিন্তা। এবং যদি তাকে কিছু রিল্যাক্সেশন মেথডস বা আমরা যেটা বলি যে মানসিক রোগের কিছু শারীরিক উপসর্গ, হ্যাঁ, এটা অনেক একটা বড় একটা টপিক। তার মধ্যে একটা হচ্ছে এরকম অনেকের এরকম পেটে ট্রাবল দেয়, ওটা ইরিটেবল বাউল সিনড্রোম বলি। অনেক রকম ইরিটেবল ব্লাডার সিনড্রোম, যে অনেকের পায়খানা ঘন ঘন হয়, পেটের কামড় দিয়ে ব্যথা করে, এরকম বিভিন্ন রকম। অনেক সারা শরীর ব্যথা করে, হাঁটতেই পারে না, এবং খুবই অবসাদ বোধ করে, ক্রনিক ফ্যাটিজেবল উইকনেস বলি, বিভিন্ন পয়েন্টে টেন্ডারনেস, সারা শরীর ব্যথা। তো এগুলোর সাথে অনেক শুধু স্ট্রেস না, সাথে অনেক হরমোন জনিত অনেক কিছু অনেক সময় এই স্ট্রেস বাড়ানোর জন্য দায়ী থাকে। এটা মেডিকেল কজ আছে, কিছু ফিজিওলজিক্যাল কজ আছে। তো আমরা যেটা মাথা ব্যথার মধ্যে ছিলাম যে যেটা খারাপ মাথা ব্যথা, তাহলে সেই মাথা ব্যথাগুলোর ক্ষেত্রে আমরা তাহলে রোগীর গল্পটা শুনলাম যে সকালবেলা তার ঘুম থেকে উঠলে বেড়ে যাচ্ছে, তাহলে এটা আমি খারাপ। আর যেটা আমার দেখা যাচ্ছে ঘুমালে মাথা ব্যথা ভালো হয়ে যাচ্ছে, সেই ধরনের মাথা ব্যথাগুলো হচ্ছে টেনশন টাইপ হেডেক বা মাইগ্রেন হেডেক।
এই জাতীয় মন্দের ভালো, হ্যাঁ হ্যাঁ সেই জাতীয় ব্যথাগুলা। তো তাইলে ঘুমানোর দিয়েই কিন্তু আমরা আসলে আলাদা করে ফেললাম যে ঘুম দিয়ে যদি ভালো হয় একদম মারাত্মক ব্যাধি আর কোনটা। আর এই ঘুম থেকে ওঠার পরে আরেক ধরনের মাথা ব্যথা অনেক সময় হয়ে থাকে, যদি এটা মাথার কারণে মাথাটা হচ্ছে না, কিন্তু সেটা হচ্ছে অনেক সময় যদি ওয়েট বেশি থাকে, অথবা কারো যদি নাকের মধ্যে যে শ্বাস প্রশ্বাস যে আমরা নেই নেজাল সেপ্টাম ডেভিয়েটেড থাকে, অথবা এখানে যদি পলিপ থাকে, নাকের কোনো সমস্যা যদি থাকে, অথবা যারা মোটা মানুষ তাদের নেক সার্কামফারেন্স ঘাড় মোটা হয়ে যায়, তো যখন আমরা ঘুমাই তখন তো মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায় ঘুমের সময়। তখন হয় কি আমাদের যে শ্বাসনালী আছে মাসেল যদি রিল্যাক্স হয় আর ওয়েট যদি বেশি হয়, নেক সার্কামফারেন্স একটা মাত্রার চেয়ে যদি অধিক থাকে, তখন সেই এই মাসেলগুলা আমাদের যে শ্বাসনালীটা আছে তার উপর চাপ দেয়। এইটা ওই সময় আমরা এটাকে বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা হচ্ছে হাইপোক্সিয়া হয়, মানে তার যেহেতু আমার শ্বাসনালীটা চাপ খায়, তো তখন তো তার আসলে শ্বাস সে ঠিক মতো নিতে পারে না, তার অক্সিজেনের অভাব হয় যখন ঘুমিয়ে থাকে। অক্সিজেনের এই ঘাটতির কারণে ওই যে কার্বন ডাই অক্সাইড যে বেশি থাকে সেই জন্য মাথা ব্যথা হয়। আর এরকম ঘুম থেকে উঠলে মাথা ব্যথা আরেকটা কারণে হতে পারে, যারা দীর্ঘদিন যাবত ধূমপান করে তাদের ক্ষেত্রে তো অক্সিজেনের মাত্রাটা কম থাকে, কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকে, তাদের যে অবস্ট্রাকটিভ হচ্ছে এয়ারওয়ে ডিজিজ বা সিওপিডি, তাদের এমনিতেই অবস্ট্রাকশন, তাদের ক্ষেত্রে ঘুম থেকে উঠলে মাথা ব্যথাটা হতে পারে। তাহলে আমার এটাই আসলে আমার যে ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথাটা কিন্তু আমার একটা রেড ফ্ল্যাগ। আর আমরা এইগুলা শোনার পরে যে এক্সামিনেশনটা করি সাধারণত সেটা হচ্ছে কি রোগীর রেজড আইসিপি, যেটা বললাম আইসিপি মিনস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, যে বলছিলাম যে মাথার মধ্যে যদি প্রেশার বেড়ে যায় তো সেটা আছে কিনা সেটা দেখি। তো আমরা যেটা ক্র্যানিয়াল নার্ভ বলি আর কি, সাধারণত 6 নার্ভ যেটা আছে সেটা সমস্যা হয়। তো এটা আসলে মূলত এই আমরা রোগীর সামনে আঙুল দিয়ে দেখি সব দিকে যায় কিনা, দেখা যাচ্ছে ল্যাটারালি মানে রোগীর যে পাশের দিকে যে দূরত্বের দিকে যে দৃষ্টিগুলো সেগুলো ঠিকভাবে চোখ নিতে পারে না, এই ধরনের সমস্যা থাকে। আর আমরা একটা মেশিন আছে যেটাকে আমরা ফান্ডোস্কোপ বলি, ওটা দিয়ে আমরা চোখটা দেখে ফেলি, চোখের পেছনে যে রেটিনা সেই মেশিনটা দিয়ে আলো ফেলে রেটিনার পর্দাটা দেখে দেওয়া যায়। তার মানে চোখের সাথে কি মাথার একটা যোগসূত্র আছে, চোখের কারণে কি মাথা ব্যথা হতে পারে কিনা? সুন্দর প্রশ্ন। অবশ্যই মাথা ব্যথার যে কারণ সেটার মধ্যে একটা যে ব্যাপারটা চোখ রিলেটেড। আর তবে আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে আমাদের মস্তিষ্কের যে চাপটা সেটা যদি বেড়ে যায় তার জন্য যে ব্যথাটা, সেই ব্যথাটার যে চোখের যে সম্পর্ক সেটা মূলত হচ্ছে নার্ভের সমস্যার জন্য। নার্ভ বলতে স্নায়ু। তো আমাদের মস্তিষ্ক বা মাথার মধ্যে যে নার্ভগুলা 12 জোড়া নার্ভ আছে, এটাকে আমরা ক্র্যানিয়াল নার্ভ বলি। তো সেখানে চোখের যে নার্ভ সেটাকে আমরা বলি অপটিক নার্ভ। তো এইটা কিন্তু মস্তিষ্কের সাথে ডিরেক্ট সম্পর্ক আছে চোখের পিছন থেকে, এবং এরা কিন্তু লেয়ার আছে হচ্ছে কি মেনিনজিয়াল কভারিং আছে, আমাদের যে মস্তিষ্কের যে পর্দা এই আমার অপটিক নার্ভকে কভার করে। তো এই কারণে যদি আমার ওখানে প্রেশার বেড়ে যায় তাহলে এই চোখের মধ্যে সমস্যা হয় এবং তখন চোখ ঝাপসা দেখি আমরা, এবং সেটা যদি ফান্ডাস যে পরীক্ষা বলি সেটা করলে তার অপটিক যে ডিস্ক সেটা আমরা মানে ডাইলেটেড বলি আর কি, সেটা হচ্ছে গিয়ে আমার ডিস্ক যেটা আছে সে ব্লার হয়ে যায় মার্জিনটা, ঠিক আছে। তো প্যাপিলিডেমা আমরা এই ক্ষেত্রে বলি, মানে সেই প্রেশারটা আমরা এখানে এভাবে দেখতে পারি আর কি। তখন চোখের প্রেশারটা বেড়ে যাচ্ছে, এটা আমরা ওই ফান্ডাস এক্সামিনেশনটা করে দেখতে পারি। তখন আমরা রোগীকে ইমিডিয়েটলি তার ইমার্জেন্সি চিন্তা করি, হয় সেটা মস্তিষ্কে ইনফেকশন অথবা হতে পারে যে মস্তিষ্কের মধ্যে যে ভেইন আছে, হ্যাঁ সেখানে কোনো রক্ত জমাট বাঁধলো কিনা, ওই ধরনের চিন্তাগুলো আমার মাথায় চলে আসে। বা কোনো ব্রেনের মধ্যে আমরা 3টা আই বলি, এইসব চিন্তা করলে একটা হচ্ছে ইনফার্কশন মানে রক্ত চলাচল কমে গিয়ে হলো কিনা, অনেক সময় এই ধরনের কিছু জিনিস অনেক সময় চিন্তা করি, বা হেমোরেজ হলো কিনা। আর একটা হচ্ছে ইনফ্লামেশন, যেটা বললাম যে বিভিন্ন রকমের প্রদাহ মস্তিষ্কের বা ব্রেনের মধ্যে কোনো প্রদাহ। আর একটা বলি ইকসল, ইকসল মানে হচ্ছে ইন্ট্রাক্র্যানিয়াল স্পেস অকুপাইং লেশন, বাংলায় যেটাকে আমরা টিউমার বলতে পারি। তখন আমরা ওই কারণগুলার ক্ষেত্রে চিন্তা করি। আচ্ছা, এবং সাইনাস টাইপের যে হেডেকটা আছে, অনেকে যে বলে যে আমার সাইনাস হয়েছে, তাদের ক্ষেত্রে ব্যথাটা আসলে কোথায় হয়? থ্যাংক ইউ। এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা যে বলছিলাম যে মাথা ব্যথার প্রচুর রোগী আমরা আউটপেশেন্টে পাই, এর মাঝখানেও প্রায় মানে অনেক রোগী আসে হচ্ছে সাইনোসাইটিসের সমস্যার জন্য, এবং তারা কিন্তু আসে মাথা ব্যথা। তাহলে এই মাথা ব্যথাটা কিরকম হয়, এটা আসলে আমরা বলি ফেশিয়াল পেইন। তাহলে আসলে মাথা ব্যথাটা আমরা কতটুকু বলি যে আমাদের যে চোখ আছে, এই চোখের যে নেত্র যে আইলিডগুলো যেখান থেকে শেষ হচ্ছে এই পর্যন্ত, আর এখানে কানের যে অংশটা আছে এই যদি মার্জিনটা চিন্তা করি আর ঘাড়ের মার্জিন চিন্তা করি, এর উপর অংশ সাধারণত আমরা মেডিকেলের ভাষায় মাথার মধ্যে ধরি। আর এই ক্ষেত্রে যেটা হয় যে সাইনাস বা সাইনোসাইটিস, ওগুলো এসে বলে স্যার আমার সাইনাসের সমস্যা। তো
এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের রোগীদের বা জেনারেল যারা মানুষ আছে সবারই কিন্তু অনেকের দেখা যায় যে হ্যাঁ অ্যাটোপি বলি আমরা, মানে জন্মগতভাবে অ্যালার্জির সমস্যাটা বেশি থাকে। তো তার হয় কি একটু ধুলাবালিতে গেলে বা একটু ঠান্ডা পানি ধরলে বা কিছু কিছু খাবারে অনেক সময় হাঁচি কাশি হয়। তো এটা কিন্তু তাহলে সেখানে আমাদের যে সেক্রেশনগুলো বেড়ে যায়, হ্যাঁ তখন তাহলে এখানে এই যে আমাদের নাকের পাশেই আছে কি এই মস্তিষ্কের যে হাড়, কারণ মাথা আসলে এত ওজন একটা জিনিস যদি হতো, এত বড় বড় হাড় যদি এটা খুবই ভারী হতো, আসলে একদম নিরেট যদি হাড় থাকতো এটার ওজন নিয়ে আমরা হাঁটতেই পারতাম না। তো আল্লাহ তাআলা যেটা করেছেন যে এটার ভিতরে এরকম ফাঁপা করে দিয়েছেন, এটার ভিতরে কিছু ফাঁকা একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। এই ক্যাভিটি বা ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো আছে এগুলোকে আমরা সাইনাস বলি। সেটা ম্যাক্সিলারি সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস আছে, এথমোইডাল সাইনাস আছে। তো এই যে সাইনাস, যে অ্যালার্জি হলে আমরা বলি রাইনাইটিস, নাক দিয়ে সর্দিটা পড়ে বের হয়ে যায় কিছু কিছু সর্দি, এই সর্দিটা যদি বের না হয়ে এটা যদি জমা হয়ে যায় মস্তিষ্কের আমাদের যে মুখের মুখমণ্ডলের যে হাড় যেগুলো আছে, যে বোনস যেগুলো আছে সেখানের ভিতরে যে ক্যাভিটি, সেখানে সেটা জমা থাকলে সেখানে প্রদাহ হয়, সেখানে আমার সেটা তো ফরেন পার্টিকেল হয়, এটা যদি জমে তো ফরেন জিনিস মানেই তো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে কাজ করে তার এগেইনস্টে, তার বিরুদ্ধে, তখন এখানে একটা ইনফ্লামেটরি একটা চেঞ্জ আসে, প্রদাহ হয় এবং তখনই। এবং এই ব্যথাটা আসলে আমরা কিভাবে বুঝি, এটা ফেশিয়াল পেইন। আমাদের নাকের দুই পাশে যে হাড়গুলো আছে অথবা মাথার যে দুই পাশে যে হাড়টা আছে, তো এখানে মানে ধরলেই রোগী প্রচন্ড চিৎকার দেয়, মানে এরকম, হ্যাঁ এইদিকে অথবা এইদিকে দুইটা পয়েন্ট যেটা বললাম, অথবা ম্যাস্টারাইটিস যদি হয় তাহলে এই ফেশিয়াল কিছু পেইন আমার মাথা ব্যথার রেফার্ড পেইনের কারণ হতে পারে। আর যেহেতু এটা বললামই, এর সাথে সাথে এই আরও কিছু ইনফেকশন হলে আমার অন্য জায়গার ইনফেকশন কিন্তু মাথা ব্যথা নিয়ে আসে, এরকম হয় খুব কমনলি। সেটা হচ্ছে কানের পর্দা যেটা বলি আমরা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমরা সিএসওএম বলি, হ্যাঁ। তো এই সিএসওএম এর পেশেন্ট অনেক সময় মাথা ব্যথা নিয়ে আসতে পারে, কানের পর্দার যে ইনফেকশন প্রদাহ, আবার দাঁতের ইনফেকশন যে আছে এই দাঁতের প্রদাহ, এটাও কিন্তু মাথা ব্যথা নিয়ে। আর মাইগ্রেনের ব্যথাটা কি রকম হবে? মাইগ্রেন যে ব্যাপারটা মাথা ব্যথার, এখন আসলে এটা অনেকটা বলা যায় যে মাথা ব্যথার অপর নাম আমাদের দেশে। অনেকেই মাথা ব্যথা বলতেই কিন্তু মাইগ্রেনটাকে আসলে দুটো কি সিমিলার কিনা? তো আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের দেশে যে জেনারেল পিপল সবাই আসলে খুব বড় ধরনের কিছু না হলে, আমরা আগেই বলছিলাম, চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। এই ক্ষেত্রে যেটা হয় মূলত আসলে অন্যান্য দেশে বাইরের বহির্বিশ্ব যদি আমরা চিন্তা করি, ওদের প্রাইমারি ফিজিশিয়ান আছে, তাই না, জেনারেল ফিজিশিয়ান যাদেরকে বলা হয়, তারা আসলে কোনো সমস্যা হলে তার জিপির কাছে যেতে পারে। তো আমাদের এখানে যেটা সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমাদের যে জেনারেল পিপল আছে তাদের তো আসলে ডক্টরের কাছে রিচ করা একটা টাকা পয়সার একটা সমস্যা, আর সব জায়গায় অ্যাভেলেবিলিটিও এখন হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আগে ছিল না। তো সবাই মূলত যাকে সবসময় তার হাতের কাছে পায় সেটা হচ্ছে যে কোনো ওষুধের দোকানে গেলে, ওষুধের দোকানে পিসি ডক্টর বা ওষুধের অনেক সময় যে বিক্রেতা, সেই অনেক সময় চিকিৎসক হিসেবে কাজ করে। মানে ফার্মেসিতে গেলেই কিন্তু হচ্ছে একটা মাথা ব্যথার ওষুধ ইজিলি দিয়ে দেয়। তখন খুব কমন বলে টাফনিল খান, ঠিক আছে, আপনার মাইগ্রেন হচ্ছে। তাহলে মাইগ্রেন কাদেরকে বলে? তারা মূলত যদি দীর্ঘমেয়াদী কোনো মাথা ব্যথা হয় তখনই তারা বলে আপনার তো মাইগ্রেন আছে। আচ্ছা, হ্যাঁ, এটা অনেকভাবে অনেক রকম ভাবে রোগী, অনেক রোগী বলে আমার মাইগ্রেন্টের সমস্যা, হ্যাঁ অনেক রকম আমার মাইগ্রেশনের সমস্যা, মাথা ব্যথা নেই অনেক নামে বলে। তাহলে এই ব্যাপারটা কি যে এটা আসলে দীর্ঘমেয়াদী মাথা ব্যথার অপর নাম হয়ে গেছে আমাদের দেশে মাইগ্রেন। কিন্তু এই যেটা বলে না যে আমরা যেই গাছের পাতায় পচন ধরেছে, কিন্তু গাছের পাতা বারবার কেটে ফেলছে, তাতে তো পচন রোধ করা সম্ভব হবে না। তার গাছের পাতায় পচন ধরার কারণ যেটা আছে, তার যে গোড়া যেটা আছে, তার গোড়ায় পানি দিচ্ছি না, তার জন্য গাছের পাতা ঝরে যাচ্ছে। তাই গোড়ায় পানি না দিলে তো এটা আসলে আমার সম্ভব হচ্ছে না এটাকে হচ্ছে নির্মূল করা। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি মাথা ব্যথার আসলে অনেক অনেক কারণ আছে, প্রাইমারি হেডেকের অনেক অনেক কারণ আছে। তার মধ্যে ওয়ান অফ দেম ইজ মাইগ্রেন, নট দ্য কমনেস্ট। কমনেস্ট ওয়ান ইজ টেনশন টাইপ হেডেক, যেটা আমরা বলে আসলাম যে স্ট্রেস রিলেটেড সমস্যার জন্য। কিন্তু এই যেটা আছে আমাদের উপমহাদেশে, এই টেনশন টাইপ হেডেকটা মাইগ্রেনের সাথে অনেকে আমরা এটা মিসনোমার হিসেবে অনেক সময় এটা বিশেষ করে রোগীদের কাছে এটা প্রচলিত আছে, মিলিয়ে ফেলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো দীর্ঘমেয়াদী মাথা ব্যথায় মাইগ্রেন বলাটা। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে এরা ওভারল্যাপও করে, দুটো একসাথে থাকে অনেক সময়। আমরা মিক্সড হেডেক বলি, যে মিক্সড টেনশন টাইপ আর মাইগ্রেন একসাথে থাকতে পারে। তাহলে আপনার যে প্রশ্নটা ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি আজকের অনুষ্ঠানে যেহেতু আসলে মাইগ্রেন নিয়ে কথা বলার কথা, এবং এটা নিয়ে আসলে আমাদের আজকে আলোচনার আসলে উদ্দেশ্য, অনেক কথা আমরা আসলে বলে ফেলছি। তাহলে এই কিভাবে বুঝবো যেটা আমার মাইগ্রেনের ব্যথা হয়েছে কিনা? তাহলে ওই যে বললাম গল্পটা, হ্যাঁ, তো এই ক্ষেত্রেও গল্প, সেই গল্পটা রোগী কিরকম গল্প বলে,
যে সেখানে যে ব্যথাটা বলে সাধারণত এক পাশে ব্যথার কথা বলে রোগীরা। ওকে, ঠিক আছে। এই মাথা ব্যথাটা কিন্তু দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, সাধারণত প্রায় 6 মাস ধরে এই মাথা ব্যথা সে হয়তো থাকতে পারে। হ্যাঁ, এবং এই মাথা ব্যথাটা কিন্তু পরিবারের সাথে একটু মানে বংশগতভাবে একটু সম্পর্ক আছে, খুব কম, কিন্তু দেখা যায় যে পরিবারে মার থাকলে মেয়ের হওয়ার সম্ভাবনা আছে, মানে ব্যাপারটা এরকম দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাইগ্রেন যদি আসলে যাদের ডায়াগনোসিস করি সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা যদি ইতিহাস নেই তার পরিবারে আমরা পজিটিভ পেয়ে যাই, মানে জেনেটিক একটা ফ্যাক্টর পাওয়া যায়। তাহলে এখানে গল্পটা কেমন হচ্ছে যে এক পাশে মাথা ব্যথা দীর্ঘদিন ধরে হয়। হ্যাঁ, তার মাথা ব্যথা হচ্ছে কি মাথার হয় ডান পাশে না হলে বাম পাশে। এবং এই যে মাথা ব্যথাটা, তো আগের যে মাথা ব্যথাটা বলেছিলাম টেনশন টাইপ হেডেকে, সেক্ষেত্রে বলেছিলাম যে এটা ওজন হয়ে থাকে, মাথাটা ভার হয়ে থাকে। হ্যাঁ, মনে হয় যে গামছা বেঁধে টাইট করলে মাথা ব্যথা। কিন্তু এই ক্ষেত্রে ইন দিস কেস এক্ষেত্রে কি হচ্ছে, রোগীরা এসে বলে যে এটা মনে হচ্ছে যে দপ দপ করছে। ঠিক আছে, এক পাশে মাথাটা ব্যথা এবং দপ দপ মনে হচ্ছে যে থ্রবিং, অনেক সময় আমরা যদি মেডিকেল ভাষায় বলি মানে মাথার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে, এক্স্যাক্টলি মনে হচ্ছে বারবার। এবং এই মাইগ্রেনটাই আসলে অনেক বড় একটা এন্টিটি। এই মাইগ্রেন হেডেক অনেকভাবে প্রেজেন্ট করতে পারে। সেটা অনেক সময় এই যে মাথা ব্যথা যে বলছে এক পাশে মাথা ব্যথা দপদপ করছে, সেই মাথা ব্যথার সাথে কমনলি কয়েকটা জিনিস থাকে। গল্প যেটা বলে সেখানে একটা থাকে যে হচ্ছে গিয়ে তার ফটোফোবিয়া। এইটা যদি আমরা নর্মালি ভাষায় বলি, মাইগ্রেনের সাথে অনেক সময় অরা থাকে, তো সেই অরাগুলোই কি এগুলো? অরা যেটা আছে সেটা কিছু অনুভূতি যেটা আলাদা। আর এই ক্ষেত্রে যে কোনো যে আমরা যে মাইগ্রেন যে ডায়াগনোসিস করি সেক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া বলি, যে ইন্টারন্যাশনাল হেডেক ক্রাইটেরিয়া আছে, ICHD-3 ক্রাইটেরিয়া এখন আমরা ফলো করি। তাহলে সেই অনুযায়ী অথবা রোগীদের গল্প অনুযায়ী তার এক পাশে মাথা ব্যথা সেটা দপদপ করছে, এবং তার সাথে কি কি হচ্ছে, তার কিছু কিছু জিনিস থাকছে, বমি বমি ভাব অথবা বমি, এটা একটা হতে পারে। এটা বললাম হচ্ছে রোদে গেলে বা তীব্র গরমে, হ্যাঁ রোদে গেলে এই মাথা ব্যথাটা বেড়ে যায়। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে আওয়াজে, তীব্র আওয়াজে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করি রোগীকে জিজ্ঞেস করি আপনার যখন মাথা ব্যথা হয় আপনার কি করলে ভালো লাগে। যে কোনো পেইনই আমরা করি যে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, কোন জিনিসটা আপনার মাথা ব্যথাটাকে আরো খারাপ করে দেয় আর কোনটা আরো ভালো করে দেয়, কোনটা আপনাকে হচ্ছে গিয়ে একটু আরাম দেয় কোন কাজটা করলে। তো আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা বললাম, যে রোগীরা বলে যে আমি যদি খুব বেশি গ্যাঞ্জামের মধ্যে থাকি, খুব বেশি আওয়াজে বাসে টাসে কোলাহলে থাকি, তখন মাথা ব্যথাটা আমি সহ্য করতে পারি না। বাইরে যেই রোদে যাই তখন এটা খুবই খারাপ অবস্থা হয়ে যায়, মানে খুবই কষ্টদায়ক হয় রোদে গেলে। হ্যাঁ, আর ভালো লাগে কখন, তখন জিজ্ঞেস করলে বলে যে আমি যদি রুমটা যদি অন্ধকার করে ফেলি, আমি যদি এক পাশে একটু আরাম করে শান্তভাবে যদি একটু ঘুমাতে পারি, তাহলে এই ক্ষেত্রে সে একা, আমরা বলি যে আপনার কি একটু অন্ধকার ঘরে থাকতে ভালো লাগে নাকি মাথা ব্যথা হলে? হ্যাঁ, তো তখন বলে হ্যাঁ আমি যদি লাইট টাইট অফ করে দিই। এবং ওই সময় যেটা দেখা যায় মাইগ্রেনের ক্ষেত্রে কিছু প্রোড্রোমাল ফিচার্স থাকে, মানে সে অনেক সময় বুঝতে পারে যে আমার মাথা ব্যথা যে হবে এটা আগেই আগাম একটা ইঙ্গিত। তার দেখা যায় যে তার যে মুডে কিছু চেঞ্জ আসে, অনেক সময় সে আগে থেকে মেজাজটা একটু খিটখিট হয়ে যায়, এরকম হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, অথবা সে আগে থেকে মনে হয় যে না এখন আমার মাথা ব্যথা উঠতে পারে, অনেক একটু হাঁচি কাশি হতে পারে, বিভিন্ন রকমের জিনিস হয়। তো এই ধরনের কিছু ব্যাপার আছে। তো এই যে মাথা ব্যথাটা মাইগ্রেন, সেটার ক্ষেত্রে ডায়াগনোসিস যে আমরা করি, এটা রোগটা যে নির্ণয় করি, সেখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ডিউরেশনটা, এটা কতটুকু সময়। তাহলে এই ক্ষেত্রে মাথা ব্যথার সময়টা সাধারণত আমরা বলি 4 ঘন্টা থেকে 72 ঘন্টা। তাহলে মাইগ্রেনের যাদের হেডেক তাদের হেডেকটা কিন্তু 10 মিনিট থেকে ভালো হয়ে যায়, এই হেডেকগুলো মাইগ্রেন না, যদি আমি বেসিক্যালি বলতে চাই। আর যে মাথা ব্যথার তীব্রতাটা বেশ ভালো রকম তীব্র। তখন আমরা যেটা বলি যে ক্যান হি মেইনটেইন হিজ অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ। তো তখন আপনাকে বলি আপনার যখন মাথা ব্যথা ওঠে তখন আপনি যে স্বাভাবিক যে কাজটা করছেন, সেটাকে আপনি দৈনন্দিন যে কাজটা করছেন এটাকে আপনি চালিয়ে যেতে পারেন কিনা। তো এইটা সে বলে না আমার পক্ষে সম্ভব হয় না, আমি তখন কাজটা ছেড়ে একটা মাথা ব্যথার একটা ওষুধ খাই, এরকম একবার নিস্তব্ধ জায়গায় যদি একটু গিয়ে অন্ধকার করে বসতে পারি তখন একটু ঘুম দিয়ে উঠলে আমার মাথা ব্যথা কমে, নাহলে সারাদিনই মাথা ব্যথা থাকে। এভারেজ টাইম তো সবাই আসলে ঘড়ির দেখে বলে না, প্রায় সারাটা দিন তার যায়। কিন্তু তার মানে হচ্ছে যে যদি কারো হচ্ছে গিয়ে মাথার এক পাশে দীর্ঘ সময় ধরে ব্যথা থাকে, তারপর হচ্ছে রোদে গেলে তার মাথা ব্যথাটা বেড়ে যায়, যে কোনো নয়েজের কারণে মাথা ব্যথাটা বেড়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে এটা মাইগ্রেন।
ঠিক আছে। তো মাইগ্রেনের ক্ষেত্রে আসলে চিকিৎসা আপনারা কিভাবে করেন? হসপিটাল ম্যানেজমেন্ট আসলে কি এখন একদম রিসেন্ট গাইডলাইন অনুযায়ী যদি আমরা বলি? এই যে মাইগ্রেনের যে কথাটা বলছিলাম, যে এটা আসলে বড় একটা এন্টিটি, মানে এটার ভিতরে একটা জগৎ আছে মাইগ্রেনের ভিতরে। হ্যাঁ, আপনি যে বলছেন যে অরা আছে কি নাই, তাহলে অরা ব্যাপারটা অনেক সময় আমরা বলি, অনেক সময় হচ্ছে কি চোখের সামনে একটা আলোর ঝলকানি দেখে রোগীরা, অনেক সময় এরকম একটা সিমটম বলতে পারে। অথবা অনেকে বলে কি তারা দেখছে, হ্যাঁ, সে বলে একটা স্টারের মতো কিছু দেখছে, বা উল্কাপিণ্ড গেলে যেরকম একটা স্পেকট্রাম অফ লাইট, হ্যাঁ, এই ধরনের কিছু বলতে পারে। তাহলে যার অরা আছে তার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে চিন্তা করি। এবং যদি ফিমেল পেশেন্ট, মহিলাদেরই সাধারণত বেশি হয় মাইগ্রেনের সমস্যাটা, তো এই ধরনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু, এবং সাথে যদি তারা জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি মানে খুবই কম, কিন্তু একটু থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে ওই মানে জেনারেল যে অ্যাডভাইস, যে কোনো চিকিৎসা আমরা আসলে জেনারেল অ্যাডভাইসটা বেশি চিন্তা করি, সেটা একটু অফ করতে বলি। আর মাইগ্রেনের সাথে যে টেনশন টাইপ হেডেকটা একটা আমি বললাম, যে চিকিৎসার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা একটু যেটা আমাদের ওভারল্যাপ করে বা একটু ঝামেলা করে, সেটা হচ্ছে মেডিকেশন ওভার ইউজ হেডেক। যেহেতু আমাদের প্রাইমারি ফিজিশিয়ান হিসেবে ওষুধ বিক্রেতারা আসলে তারা অনেক ক্ষেত্রে অনেক ভালো রোল প্লে করছে, কিন্তু সবার কাছে গেলে কিন্তু দেখা যায় একটা এনএসআইডস জাতীয় বা ব্যথানাশক ওষুধ দিয়ে দেয়। দীর্ঘদিন ব্যথানাশক ওষুধের অনেক ধরনের সাইড এফেক্টস আছে, সেটা হয়তো আলাদা একটা চ্যাপ্টার। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া ইটসেলফ ইজ এ কজ অফ ক্রনিক হেডেক। তার মানে যেটা আমি ভালোর জন্য দিলাম সেটাই আমার আসলে ক্ষতির কারণ হতে পারে। তো এই জন্য আমরা যখন মাইগ্রেনের চিকিৎসা করি, তখন আসলে মাইগ্রেন মিমিক্স যে ব্যাপারগুলো আছে, যেটা মাইগ্রেনের মতো মনে হয়, সেগুলো একটু আলাদা করা হচ্ছে। সে দীর্ঘদিন ভাবে যদি ব্যথার ওষুধ খায়, আসলে আমরা ব্যথার ওষুধটা বন্ধ করে দিই। তো এক্ষেত্রে রোগীরা একটু আপসেট হয়ে যেতে পারে প্রথম দিকে, যে আমি তো আসলে ব্যথার ওষুধ খেলেই তো আমার ব্যথার কমে, আমার তো ব্যথার ওষুধ ছাড়া কোনোভাবে ব্যথা কন্ট্রোলই হয় না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বলছে ব্যথার ওষুধ বন্ধ করতে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু আসলে এনএসআইডস দিয়ে খুব বেশি চিকিৎসা করি না, যদিও এনএসআইডস আমার একটা চিকিৎসা। তখন তাহলে তার ব্যথাটা উপশম করেন কিভাবে? তাহলে যেটা আমরা করছি মাথা ব্যথার ক্ষেত্রে, তাহলে আমরা একটা বললাম যে উইথ অরা উইদাউট অরা, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিছু যে ওষুধপত্র কিছু বন্ধ করলাম, যে সে যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ পরীক্ষা এগুলো বন্ধ করছি, হ্যাঁ, আর কিছু অ্যাডভাইস তাকে দিচ্ছি, যে সে দুশ্চিন্তাগুলো যে আছে, জেনারেলি যে অ্যাডভাইসগুলো বলি চিকিৎসার ক্ষেত্রে, যে আপনার নিয়ম মাফিক যে খাওয়া দাওয়াটা করা, ঠিক আছে। কারণ যে মাথা ব্যথা যে আছে, রেগুলার ডায়েটটা, ফুড হ্যাবিটটা ঠিক রাখা, এরকম একটা ব্যাপার, যে সময় মতো সময়টা হেরফের না করা। তার যে ঘুমটা আছে, তার ঘুমটা যাতে টাইমলি সে ঘুমায়, এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম যাতে তার হয়, হ্যাঁ। এবং যে পানি যে খাওয়ার ব্যাপারটা আছে, রেগুলারলি সে যাতে একটু পানি নিয়ম মতো খায়, মানে একদম ডিহাইড্রেটেড যাতে সে না থাকে, মানে একদম একটা সুস্থ সুন্দর জীবনযাপন পদ্ধতি তাকে মেনে চলা। এক্স্যাক্টলি। এবং সাথে সাথে স্ক্রিন টাইম একটু কমিয়ে নিয়ে আসা, এই ধরনের কিছু জেনারেল অ্যাডভাইস আমরা তাদেরকে প্রোভাইড করি। দেন আমরা যখন স্পেসিফিক বা ড্রাগ ম্যানেজমেন্টের কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের দুই রকম ম্যানেজমেন্ট। একটাকে আমরা যদি মেডিকেল ভাষায় বলি অ্যাবর্টিভ, মানে তার যে মাথা ব্যথাটা উঠছে সেটাকে আমার বন্ধ করতে হবে, ওকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ। সো নট এভরিওয়ান নিডস দ্য প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট। যাদের ক্ষেত্রে বিশেষ করে মাথা ব্যথাটা টানা 3 মাস, প্রতি মাসে 15 দিনের বেশি থাকছে, তাদেরকে আমরা এই মাথা ব্যথাটাকে আমরা ক্রনিক মাইগ্রেন বলছি। মাইগ্রেন আমরা আগে ডায়াগনোসিস করেছি, এখন প্রতি মাসে আমার 15 দিন করে এরকম টানা 3 মাস এরকম মাথা ব্যথা থাকছে, তাহলে ক্রনিক। এবং এই রোগীগুলোকে আমরা যেটা বলি আপনার প্রিভেন্টিভ থেরাপি নিতে হবে, যেটা মানে এটা হচ্ছে কি আমার এই মাথা ব্যথাটাকে প্রতিহত করা লাগবে, যে আগে থেকেই আমি একটা স্টেপ নিলাম যে আমার যাতে এই মাথা ব্যথাটা না হয়। তো সেক্ষেত্রে যেটা করি, সেক্ষেত্রে আমরা কিছু গ্রুপের ওষুধ ইউজ করি, যেটা অনেক সময় বিটা ব্লকার জাতীয় কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, অথবা এই দুইটা ক্ষেত্রেই কাজ করে, যে যেহেতু স্ট্রেস একটা রিস্ক ফ্যাক্টর টেনশন টাইপ বা মাইগ্রেন হেডেক দুটোর জন্য, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টি অ্যাংজাইটি এই ধরনের ট্রিপটিন জাতীয়, অ্যামিট্রিপটিলিন জাতীয় ওষুধ কিছু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি, এবং এই ওষুধগুলো তার দীর্ঘমেয়াদী খেতে হয়। এবং এগুলাতেও যদি কাজ না করে, তখন দেখা যায় যে কিছু ভ্যালপ্রোইক অ্যাসিড বা এই জাতীয় কিছু ওষুধ আমরা এই প্রিভেনশনের জন্য দিয়ে থাকি। এবং এগুলা যদি নিয়ম করে খায়, এবং এই ওষুধগুলোর সময় ফিক্স থাকে, এই টাইমেই খেতে হবে,
মানে ওষুধ নিয়ে হেলাফেলা করার সুযোগ নেই। মানে যদি সেই সময় যে ট্রাভেলও করে তাকে অবশ্যই সেটা নিয়ে যেতে হবে, বাদ দেওয়া যাবে না। আমরা রোগীদের যেহেতু আমরা জেনারেল পিপলের সাথে ডিল করি, আমরা জেনারেল ভাষাতে আসলে অ্যাডভাইসটা দিই। আমরা বলি যে আপনি যেখানেই যাবেন, হ্যাঁ আপনি শ্বশুর বাড়িতে যান আর ঘুরতে যান, আপনার অবশ্যই ওষুধটা সাথে রাখবেন। আর এই যে 6 মাসের মতো যে টানা আপনাকে ওষুধটা খেতে বলছি, আপনি যদি এর মাঝখানে একদিনও বাদ দেন, এরপর থেকে আপনি আবার 6 মাস খেতে হবে ওষুধটা টানা। মানে এরকম ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়মিত খাওয়া। এবং তখন তাদের সাথে সাথে যে কোনো ওষুধ দিলে তার কিছু সাইড এফেক্টস, এভরিথিং কামস উইথ সাম প্রস এন্ড কনস, তো এখানে কিছু থাকে সেটা তাদের বলে দিই। অনেক সময় কিছু কিছু ওষুধে ঘুম বেশি হয়, কিন্তু এটা কিন্তু যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে আমরা যেটা করি, যে আমরা ড্রাগটা খুবই লো ডোজে দিই, যে ডোজটা তার লাগবে সেই ডোজে আমরা খুব আস্তে আস্তে হয়তো 1 বছর সময় ধরে যাব, কিন্তু খুবই লো ডোজে শুরু করছি যাতে তার সেই মানে নর্মাল যে সাইড এফেক্টস হয় সেটা তার না হয়। এবং সেটা টাইম ফিক্স করে দিই। যেরকম কিছু কিছু ওষুধ আছে অ্যামিট্রিপটিলিন জাতীয় ওষুধ, যেগুলো সেই ওষুধগুলো খেলে অনেকের হ্যাংওভার অনেক সময় থাকে, যে ঝিমুনি ভাব থাকে সকাল ঘুম থেকে উঠলে। তো এই ওষুধটা আসলে খাওয়ার পরে আসলে ইফেক্ট থাকে 12 ঘন্টা। তো আমরা যেটা বলি আর ইফেক্ট আসতে সময় লাগে, আমরা বলি এটা সন্ধ্যা 7টায় খাবেন। যদি আপনার সকাল 7টা থেকে আপনার যদি প্রোডাক্টিভিটি শুরু করতে হয়, যদি আপনার মনে হয় যে আমার সকাল 6টা থেকে প্রোডাক্টিভিটি শুরু করা লাগে আমার দৈনন্দিন কাজকর্ম, তাহলে আপনি সন্ধ্যা 6টার সময় খাবেন। এরকম এই অ্যাডভাইসগুলো এবং লো ডোজে শুরু করলে এই সাইড এফেক্টগুলো থাকে না, দীর্ঘমেয়াদী খাওয়া যায়। এবং এইটাই কিন্তু আসলে আমরা যে, এবং অনেকেই যদিও আমরা বলছি সাধারণ মাথা ব্যথা, কিন্তু মাইগ্রেন কিন্তু প্রচন্ড পীড়াদায়ক এবং খুবই কষ্টকর। যারা মাইগ্রেনের ব্যথায় ভুগে তারাই আসলে জানে যে এটা কতটা ভয়াবহ হতে পারে। সো এটা যদি আনটিল আনলেস আমি এটা প্রিভেন্ট না করি, তার যে লাইফস্টাইল সেটা হ্যাম্পার হয়। ইভেন মানে এটা আসলে অনেকে বলতে পারেন যে বেশি বলা হয়ে যাচ্ছে, কিন্তু বেশি বলা হবে না। অনেকের চাকরি চলে যায় যে মাথা ব্যথার সমস্যার জন্য, অনেকের সংসার ভেঙে যায়, ঠিক আছে। এবং সম্প্রতি হচ্ছে সুইসাইডের ঘটনা আমরা দেখেছি। ইনফ্যাক্ট ইউএস এর একটি ডেটাতে এসছে যে অনেক মিলিয়ন মানুষ প্রতি বছর প্রায় হচ্ছে মাইগ্রেনের কারণে আত্মহনন করছে। মানে এটার যে ডিভাস্টেটিং সিচুয়েশনটা হয়, এটা শুধু আসলে যারা এই যন্ত্রণার ভেতর দিয়ে যায় তারা বাদে আসলে কেউ বুঝেন না। সেটাই। তাহলে এই যে এটা যে বিরক্তির যে উদ্রেক করছে, তার মেজাজ ঠিক থাকছে না, সে তার কলিগসদের সাথে ভালো ব্যবহার করতে পারছে না, সে তার কাস্টমার বা সে যদি পার্সোনাল পাবলিক রিলেশনে থাকে, পাবলিক ডিলিংস করে, সেটা সে ঠিকভাবে করতে পারছে না, তার যে কনজুগাল লাইফ সেখানেও এটা হ্যাম্পার হয়ে যেতে পারে। তো এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট। এবং যেহেতু একটা দেশের জনসংখ্যার অনেক বড় অংশ এই সমস্যাটায় ভুগে, তো একটা অনেক বড় প্রোডাক্টিভিটি লসের একটা কারণ কিন্তু এই মাইগ্রেন। তাহলে এটা যদি আমরা কোনোভাবে প্রিভেন্ট করতে পারি, বা যারা জানে এটা নিয়ে যদি একটা জেনারেল অ্যাওয়ারনেস করা যায় যে আসলে আমার যে ব্যথাটা আছে এটা মাইগ্রেন, তাহলে অবশ্যই আমার চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। কিন্তু তার আগে তো আমি বললাম যে প্রথমেই কিন্তু ওষুধের কথা বলিনি। যখন আমাকে বলা হলো যে আপনার চিকিৎসা কি, তখন আমি বললাম যে সেটা আসলে আমরা জেনারেল অ্যাডভাইস যেগুলো আছে এগুলো যদি আমি ঠিকভাবে করি, হ্যাঁ এরপরও ভালো হচ্ছে না, তাহলে আমরা বলছিলাম যে এনএসআইডস দীর্ঘদিন না খাওয়া, তাহলে কোনটা খেতে পারি? যদি মাথা ব্যথা খুব বেশি না হয় তখন আমরা সাধারণত বলি যে প্যারাসিটামল জাতীয় যে ওষুধটা আছে সেটার কিন্তু একটা পেইন কিলিং ডোজ আছে। সেটা নর্মালি যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে বলি মোটামুটি 1 গ্রাম বা 500 মিলিগ্রাম 2টা ওষুধ, এবং এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ। এই জন্যই আসলে এই ওষুধটার কথাটা আমি ডোজ সহ বললাম। এবং এটা যে কেউ তার হাতের কাছে একটা, যেটা আমরা বাংলাদেশে পাই নাপা বা এই জাতীয় ওষুধ ছোটবেলা থেকে আমরা খেয়ে অভ্যস্ত, এটা হাতের কাছে। তাহলে এটা যদি যার যদি অ্যাভারেজ বডির যদি 70 হয়, সে 2টা করে সে 3 বেলাও খেতে পারবে মাথা ব্যথা হলে। মানে নাপাটা খেয়ে খেয়ে সে ব্যথাটাকে একটু এবং তার যখনই মনে হবে যে আমার মাথা ব্যথা উঠতে পারে তখনই খাবে। এবং সাথে সাথে যে বললাম বমি ভাবটা যে হয়, তো এই বমি ভাব হওয়ার জন্য এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা ডমপেরিডন জাতীয় ওষুধ, সেটা অমিডন নামে পাওয়া যায়, হ্যাঁ ডনি নামে পাওয়া যায়। তো এই জাতীয় ওষুধ সাথে 10 মিলিগ্রাম এই ওষুধটা সে সাথে খাবে। তো এই 2টা ওষুধ, এটা আসলে যে শুধু বমি ভাব হচ্ছে বলেই মাথা ব্যথা প্যারাসিটামলের সাথে এই ওষুধটা যদি আমরা দিয়ে থাকি তা না, এই 2টা ওভার দ্য কাউন্টার ড্রাগ। আর এটা হচ্ছে যে যাদের মাইগ্রেন হয় তাদের গ্যাস্ট্রিক মোটিলিটিটা বেড়ে যায়। এটা যদি বলি, আমাদের যে পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি আছে তার একটা গতিপথ আছে, হজম যদি গতিপথ যদি বেশি, যদি মোটিলিটি যদি বেশি থাকে, তার যদি মুভমেন্ট বেশি থাকে, তার নড়াচড়া বেশি, তাহলে কি একটা ওষুধ খাওয়ার পরে সাথে সাথে সেটা বের হয়ে যাবে। সেটা আমার যে অ্যাবজর্ব করা, সেটা শরীর যে নিবে ড্রাগটা, সেটা নিতে পারে না। তো মাইগ্রেন যখন অ্যাটাক হয় তখন গ্যাস্ট্রিক মোটিলিটিটা বেড়ে যায়। সো হোয়াট উই ডু,
আমরা একটা প্রোকাইনেটিক এজেন্টস এটার সাথে দিই, যেটা গ্যাস্ট্রিক মোটিলিটি একটু ভাবে আমার কমাবে এবং ড্রাগটা অ্যাবসর্ব করতে দিবে। তাহলে সেই দেয়ার কামস হচ্ছে গিয়ে এই ডমপেরিডন অর মেটোক্লোপ্রামাইড জাতীয় ওষুধগুলো। তো মেটোক্লোপ্রামাইড মানে মেডিসিনও দিচ্ছি, সাথে মেডিসিনটা যাতে আমার পেটের মধ্যে ভালোমতো অ্যাবজর্পশনটা হয় সেটার ওষুধও দিয়ে দিচ্ছি। জি জি, ব্যাপারটা ঠিক এটাই। এবং সাথে সাথে এই ব্যাপারগুলো কিন্তু এটার কিন্তু ওই যে গ্রিভিয়াস যে সাইড ইফেক্টস যেগুলো আছে সেটা কিন্তু থাকছে না, যেটা আমার কিডনির ক্ষতি হওয়া। আমরা নেফ্রোলজি ওয়ার্ডে যখন প্লেসমেন্ট ছিল, ম্যাক্সিমাম ক্রনিক কিডনি ডিজিজ আমাদের কাছে যারা ইয়ং এজে আসে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েছে, ঠিক আছে। আবার অনেকে দেখা যায় যে ফার্মেসি থেকে অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধপত্র খেয়ে ফেলে, সেটা আসলে ব্যথা কমায় কিছু ক্ষেত্রে, কিন্তু এটা তো একটা হরমোন, এটা বডিতে দীর্ঘদিন খেলে ওজন বেড়ে যাওয়া, হরমোনাল ইমব্যালেন্স হওয়া, নানাবিধ হাড় ক্ষয় হয়ে যাওয়া, হ্যাঁ, পেটের যে নাড়িভুঁড়ি আছে সেখানে ক্ষত সৃষ্টি হওয়া, অনেক ধরনের সাইড এফেক্ট। এই এনএসআইডগুলোও তাই। সব যে আমাদের বলে সবাই বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা এত বেশি, কিন্তু এটা কেন করছে? এই যে ব্যথানাশক যে ওষুধ যেগুলো আছে সেগুলা যেগুলো বললাম এনএসআইডস জাতীয় ওষুধ, যেগুলো ভারী ওষুধ, সেগুলো কিন্তু তার পেটের মধ্যে আলসার করছে এবং সেটা তার ইভেন পায়খানার সাথে রক্ত যাওয়ার মতো খারাপ জিনিসও হতে পারে। ইভেন এটা দীর্ঘমেয়াদী খেলে এই আলসার দীর্ঘদিন থাকলে এটা পেটের ক্যান্সারও করতে পারে। হ্যাঁ, এটা এমন না যে খুব বেশি বলা, আসলে কিন্তু এটা একটা অ্যাওয়ারনেসের ব্যাপার। এবং কিডনি আসলে যদি একবার ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে রিভার্স করা ভেরি ডিফিকাল্ট, এবং বলা যায় যে আসলে করা সম্ভবই না। তো এই জন্য আসলে ব্যথার ওষুধ কখনো সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। তাহলে আমি কিন্তু জেনারেল পিপলদের জন্য বলছি না যে মাইগ্রেনের চিকিৎসায় আমরা ব্যথানাশক ব্যবহার করি না, এটা কিন্তু বলিনি। আমি বলছি আপনারা ফার্মেসির দোকান অথবা নিজে থেকে খাবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা আপনাকে যতটুকু ডোজিং আপনার ওজন অনুযায়ী যত দিনের জন্য দিবে ঠিক ততটুকু। তাহলে আমরা যে বলছিলাম যে দুইটা ম্যানেজমেন্ট, একটা হচ্ছে গিয়ে অ্যাবর্টিভ এন্ড অ্যানাদার ওয়ান ইজ প্রিভেন্টিভ। তাহলে যেটা হচ্ছে গিয়ে আমরা বা প্রোফাইল্যাক্সিস বলছি, তাহলে যেটা অ্যাবর্টিভ মানে মাথা ব্যথা উঠেছে এটা আমার কারণ এটা থামাই দিতে হবে, তাহলে সেটার জন্য আমরা একটা প্যারাসিটামল অথবা হচ্ছে এনএসআইডস জাতীয় ওষুধ, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিয়ে খুব অল্প পিরিয়ডের জন্য আমরা দিই, 7 থেকে 14 দিন পর্যন্ত দিতে পারি, এর বেশি সাধারণত দেই না। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এখন যেহেতু রিসেন্ট আপডেটস, এখন আমাদের ক্ষেত্রে তো আসলে বুঝতে হবে মাইগ্রেন হেডেকটা কেন হয়। যে মস্তিষ্কে যে আছে, অবশ্যই মাথা ব্যথা মস্তিষ্কের কিছু কারণই হচ্ছে। তো মস্তিষ্কের ভিতরে একটা রাসায়নিক কিছু চেঞ্জ আছে আমাদের এখানে, কিছু আমরা বলি যে হচ্ছে গিয়ে কেমিক্যাল মিডিয়েটার্স, যেগুলা কিনা আমাদের মস্তিষ্কের ভিতরে যে রক্তনালী, সেই রক্তনালীর এটাকে সম্প্রসারিত করে, ডাইলেটেড করে। তো এটা যে বিশেষ করে সেরোটোনিন এবং কিছু নিউরোপেপটাইডস আছে যারা কিনা এই ব্রেইন মেটাবলিজমের সাথে যাদের সম্পর্ক আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু এইটা রক্তনালী যখন প্রসারিত হয়ে যায় তখনই কিন্তু এই মাথা ব্যথাটা হয়। এটা একটা হাইপোথিসিস, এটা একটা ওয়ান অফ দ্য কজ। কারণ মাইগ্রেন হেডেকের যদি জেনারেলি আমার বইপত্র পড়ি সেখানে একদম এক্স্যাক্ট কজ ইটস নট নোন, মানে এটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু বাট দেয়ার আর সাম হাইপোথিসিস। এবং এটা বেশ মানে এটা আসলে আমরা একদম যে পোস্টমর্টম করে দেখাতে পারি নাই যে এটা সম্ভব হচ্ছে না যে এই হলে আমার রক্তনালীটা মোটা হয়ে যাচ্ছে বা সম্প্রসারিত হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো আমরা ডেফিনেটলি বলছি না, বাট ইট ইজ ওয়ান অফ দ্য কজ। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এই জিনিসগুলা যে কিছু কিছু খাবারের সাথে যে রিলেশন আছে, বা ক্ষুধা লাগলে আমরা বলি যে ক্ষুধা লাগলে মাইগ্রেন বেশি হয়ে যায়। এখন এমন একজন রোগী যিনি মাথা ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং এই জিনিসটার সাথে তিনি আসলে মোটামুটি বলা যায় যে মানে অভ্যস্ত হয়ে গেছেন, কখন বুঝবেন যে এখন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? মানে মাথা ব্যথার পর্যায়টা কোন পর্যায়ে গেলে একদম ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে? যেহেতু যদি আমার রোগী যদি মাইগ্রেন হিসেবে ডায়াগনোসিস সে যদি ডায়াগনোস কেসও হয়, আমরা যেটা বলি যে চেঞ্জ অফ প্যাটার্ন অফ হেডেক। ওকে, তাহলে আমাদের যার মাথা ব্যথা আছে মাইগ্রেনের হেডেক সে ডায়াগনোসড, এটা এমন তো না যে সারা জীবন তার মাথা ব্যথা শুধু মাইগ্রেনের জন্যই হবে। আচ্ছা, এটা তো অন্য কোনো কারণেও হতে পারে, এবং সেই কারণটা হতে পারে যে আমরা যে রেড ফ্ল্যাগ যেগুলো বলছিলাম, যে মস্তিষ্কের আমার কোনো কারণ, বাকি যে মারাত্মক কারণগুলো বলেছিলাম, তাহলে সেই ধরনের মাথা ব্যথা যদি সে দেখে, তার নর্মালি যেরকম মাথা ব্যথা এক পাশে হয়, দপদপ করে হয়, সাথে বমি ভাব হওয়া, এই ধরনের না হয়ে মাথা ব্যথাটা যদি এমন হয় যে না প্রচন্ড মাথা ব্যথা দুই দিকেই হচ্ছে বা ঘুম থেকে ওঠার পরে বাড়ছে, তখন আমরা সে আসবে অবশ্যই। আরেকটা ব্যাপার হচ্ছে সে যদি নর্মাল যে ফাংশনাল তার ক্যাপাসিটি সেটা যদি হ্যাম্পার্ড হয়, তাহলে অবশ্যই সে চিকিৎসকের শরণাপন্ন হবে। তার মানে তার যে ওষুধপত্র খাচ্ছে এই রেসপন্সটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং আমরা মাইগ্রেন পেশেন্টকে খুবই
অল্প অল্প ইন্টারভালে ফলো আপ করি। আমরা 2 থেকে 3 মাস পর তাদের আসতে বলি, এবং যখন চিকিৎসা শুরু করি তাদেরকে বলি যে আপনার যে মাথা ব্যথাটা এটা তো একদিনের সমস্যা না, এই সমস্যাটা আপনার বহুদিনের, এই সমস্যাটা ভালো হতে আপনার একটু বহুদিন সময় লাগবে। তো আমরা যেটা করি তাকে সেই যে ওষুধের ডোজটা সেটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে এবং সেটা বাড়ানো লাগতে পারে। এবং এছাড়াও যার আর যেটা বললাম যে মাইগ্রেনের যে রোগী তাদের কিন্তু অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাক হতে পারে। যেরকম যারা হাঁপানির রোগী সে নর্মালি ইনহেলার ইউজ করে ভালো থাকে, কিন্তু মাঝে মাঝে তার শ্বাসকষ্টটা এমন যে তার জীবন যায় যায় অবস্থা, তার রেসপিরেটরি ফেইলিউর হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু খারাপ জিনিস। তাহলে এরকমভাবে মাইগ্রেন নর্মালি তো সবসময় হচ্ছে, ওষুধপত্র খাচ্ছে, সেটা তো একটা সহ্যের মধ্যে আছে, কিন্তু আমার এত প্রচন্ড মাথা ব্যথা আমি কিছুই করতে পারছি না, আমার হঠাৎ করে, এবং আমার মনে হচ্ছে অনেক সময় থান্ডার ক্ল্যাপ হেডেক, মনে হচ্ছে মাথার মধ্যে অনেক জোরে কিছু দিয়ে আঘাত করছে এরকম ব্যথা, বা মনে হচ্ছে মাথা ব্যথায় অনেক সময় সেলফ ডিস্ট্রাকটিভ, মনে হচ্ছে আমি নিজেকে দেয়া লাগিয়ে মাথাটা বাড়ি দিই, এরকমও হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু অন্য কারণে আমরা চিন্তা করি, কিন্তু মাইগ্রেনের রোগী যদি এরকম মাথা ব্যথা যদি সে অনুভব করে তার ইমিডিয়েটলি হচ্ছে কি হসপিটালাইজড হতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং হাসপাতালে তার ভর্তি হয়ে সেই রিলেটেড আমরা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ইনজেক্টেবল ওষুধও ইউজ করি এই অ্যাকিউট মাইগ্রেন সেই ব্যথার উপশমের জন্য। এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই তার সেকেন্ডারি কজ যেগুলো আছে সেগুলো যে তার নাই, যেটা আমার মস্তিষ্কের পর্দা, ওগুলো জন্য তখন আমাদের অবশ্যই একটা ইমেজিং করা দরকার হয়, আমরা তখন সেটা হসপিটালে অ্যাডমিট করে তাকে ইভালুয়েট করি। চমৎকার। ওকে, তো এখন এই যে মাইগ্রেনের ব্যথায় যারা হচ্ছে একদম দৈনন্দিন জীবনে পরাদস্ত হচ্ছেন, খুবই কষ্ট হচ্ছে রেগুলার লাইফ লিড করা, তাদের এমন কি কি পদক্ষেপ আছে সেগুলো নিলে দৈনন্দিন জীবনটা কাটানো কিছুটা হলেও সহজ হবে? যেহেতু একটা দীর্ঘমেয়াদী ওষুধ, মানে দীর্ঘমেয়াদী একটা সমস্যা অসুখটা, তাহলে এটা একটা মানে কোপিং একটা ব্যাপার আছে যে এটা কোপ আপ করতে হবে আমাকে, তাহলে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা মানে তাকে আগে আসলে বুঝতে হবে যে এটা আমার আসলে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা আমার একবেলা ওষুধ খেয়ে এটা একবার চলে যাবে সেটা না, এটা আমার প্রায়ই হবে, হতে পারে, এবং সেই হ্যাঁ সেটা আমি অ্যাকসেপ্ট করবো, এবং এটা যাতে না হয় সেজন্য আমি চিকিৎসা নিব, এবং সেটা নিয়ে অবশ্যই ভালো হবে, কিন্তু সেই চিকিৎসার মেয়াদটা তো আমি বললাম 6 মাস 1 বছর আমার সে প্রিভেন্টিভ ডোজ অ্যাডজাস্ট করতে লেগে যেতে পারে। ওই সময়টা সে অবশ্যই যেটা তাকে নিয়মিত ওষুধ খাওয়াটা সেটা, আর কিছু লাইফস্টাইল যে অ্যাডভাইস যেগুলো আমরা বললাম, স্ক্রিন টাইমটা কমানো, যে তার ঘুম যেটা আছে সেটা নিয়মিত এবং পর্যাপ্ত সময়, তার পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকা, কিছু কিছু ওষুধ মানে খাবার দাবার আছে যেগুলো মাথা ব্যথা বাড়াতে পারে, চকলেটস বা কিছু কিছু ক্ষেত্রে ক্যাফেইন যেটা আছে, কফি বেশি খাওয়া, এটা কিন্তু মাইগ্রেন উদ্রেক করতে পারে। তো এই ধরনের খাবারগুলো যদিও এটা একদম ফ্যাক্ট না, কিন্তু এটা বাড়ায়, এটা মানে প্রমাণিত যে অনেক মানুষের ক্ষেত্রে এটা সমস্যা করছে। তাহলে যাদের ক্ষেত্রে সে তো জানে এই ফুডটা খেলে আমার সমস্যা হয়, অনেকের ক্ষেত্রে কিছু খাবার খেলে পারে, অনেকের ক্ষেত্রে না খেয়ে থাকলে পারে, তাহলে ক্ষুধা লাগলে মাইগ্রেন মানে ট্রিগার কোনটা হচ্ছে সেটা জানতে হবে। আবার অনেকে রোদে গেলে তাহলে সে সানগ্লাস ইউজ করতে পারে, তার রোদে যেহেতু ফটোফোবিয়া, চোখের মধ্যে রোদ লাগলে সে সানগ্লাস ইউজ করতে পারে, সে নয়েজ ক্যান্সেলিং হেডফোনস ইউজ করতে পারে, সে যখন পাবলিক ভেহিকলস ইউজ করে বা পাবলিক প্লেসে যায় তার আওয়াজটা এড়িয়ে চলা। তাহলে এভাবে করে যদি সে তার যেগুলো ট্রিগার, কমন ট্রিগার আমরা অলরেডি আসলে আলোচনা হয়ে গিয়েছে, এগুলো যদি সে যদি পরিহার করে চলতে পারে তাহলে তার অনেকটাই স্বাভাবিক জীবন মেইন করা সম্ভব। এবং সবচেয়ে বড় সুখবর, মাইগ্রেন একদমই মানে আমার নিয়ন্ত্রণযোগ্য, এবং আমাদের যত পেশেন্ট আছে সবাই কিন্তু খুব একদম নর্মাল লাইফ লিড করে। হয়তো বা 6 থেকে 1 বছর আমার অনেক সময় লাগতে পারে, এটা আমার বলে দেওয়া এমন যাতে মানুষ যাতে এরকম মনে না করে যে এটা আমার ম্যাজিকের মতো ভালো হয়ে যাচ্ছে, এরকম আসলে সমস্যাটা না। কারণ আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখেছি তাতে সময় লাগে, কিন্তু যখন নিয়ন্ত্রণে চলে আসে এবং লাইফস্টাইলটা ঠিকঠাকভাবে যদি সে মেনটেন করতে পারে তাহলে কিন্তু সে এই মাথা ব্যথা তার দেখা যায় একদম 6 বছর 7 বছর একবারও মাথা ব্যথা ওঠেনি, এরকম লাইফ লিড করে। পরে হয়তো বা কোনো কারণে তার যে কোনো কারণে তো মানুষের লাইফে স্ট্রেস বাড়তে পারে বা যে কোনো কারণে ঘুম মিস হতে পারে, তখন হয়তো বা তার মাথা ব্যথাটা আবার উঠছে, তখন হয়তো সে আবার আমাদের কাছে আসছে। তার মানে আমরা কিন্তু সবসময় যে আজীবন ওষুধ খেয়েই যেতে হয় তা কিন্তু না। আমি তো বলেছি যে 3 মাস এরকম 15 দিনে বেশি করে থাকছে, তখন আমার প্রিভেন্টিভ যে রেগুলার নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। আর যাদের এরকম মাথা ব্যথা হচ্ছে না তাদের অ্যাবর্টিভ প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে একদম কোয়াইট নর্মাল লাইফ লিড করছে। আর আরেকটা বিষয়, অনেকের ক্ষেত্রে আমরা একটা ক্যাটামিনিয়ার মাইগ্রেন বলি, এটা আসলে বলা হয়নি বলে একটু বলে দাও যে আমাদের যে মেয়েদের বা মাদের যে
পিরিয়ডের যে ব্যাপারটা আছে, মেনস্ট্রুয়েশন বা হচ্ছে গিয়ে স্রাবের যে ব্যাপারটা আছে, এটার সাথে একটু মাথা ব্যথাটার সম্পর্ক আছে। এটার সাথে যেহেতু হরমোনাল কিছু সম্পর্ক আছে ইমব্যালেন্সে, তো তখন কিন্তু অনেকের দেখা যায় যে পেরিমেনস্ট্রুয়াল হেডেক, যে মেনস্ট্রুয়েশনের যে ডেটটা আছে তার আগে পরে দিয়ে মাথা ব্যথা বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু ড্রাগ আলাদা আমরা ইউজ করি, এবং মেনস্ট্রুয়েশনের আগে পরে ঠিক ওই স্পেসিফিক টাইম অনুযায়ী অনেক সময় আমরা একটু প্রিভেন্টিভ কিছু মেজার্স নিয়ে থাকি। ওকে, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 প্রশ্ন করলাম, অনেক কিছু জেনে ফেললাম। তারপরে আমার মনে হয় যে একটা অনুষ্ঠানে সব আসলে বলে শেষ করবার নয়। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল সেগমেন্ট, ইটস কল্ড মিথ অ্যান্ড ফ্যাক্ট। তো আমি মাথা ব্যথা সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত কিছু ধারণা, ভ্রান্ত ধারণা গুলো আপনাকে বলবো, এবং ইউ হ্যাভ টু decode it, যে actually myth নাকি fact. What should I do? I will just raise one of these. Yes, শুধু ক্যামেরাতে দেখাতে হবে যেটা আপনার কাছে মনে হবে myth, তখন myth দেখাবেন, যখন fact মনে হবে fact দেখাবেন। আমাদের অনুষ্ঠানে একজন দুটোই দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, let's see what happens. Okay, প্রথম প্রশ্ন, জি, শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদেরই মাইগ্রেনে ভোগেন? এটা আসলে একটু মিক্সড, তো যাই হোক এটাও একটা মিথ। আমি বলছি একদম যে প্রাপ্তবয়স্করাই শুধু ভোগে তা না, বাচ্চাদেরও হতে পারে। সমস্ত মাথা ব্যথা শুধুমাত্র মানসিক চাপের কারণেই হয়? সো ইটস অলসো এ মিথ। সমস্ত মাথা ব্যথা অবশ্যই মানসিক চাপের জন্য হয় না। ইটস ওয়ান অফ দ্য কজ, বাট আমাদের অনেক কারণে হতে পারে। মাইগ্রেন মানে খারাপ মাথা ব্যথা, এটা কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না? এটাও মিথ। ইটস নট দ্যাট ব্যাড। ওকে, সো আমরা যেটা বললাম যে এটা আসলে সাধারণ মাথা ব্যথার মধ্যে আমরা রাখি, প্রাইমারি হেডেকের মধ্যে মাইগ্রেনটা, এটা আসলে আমরা খারাপ বলি না। কারণ যদিও রোগীর অনেক বিরক্তির উদ্বেগ হয়, অনেক কষ্ট হয়, কিন্তু তার কিন্তু যেরকম আমি যদি মরণ ব্যাধি না, এবং এটা লং টার্মে তার কোনো খারাপ কোনো কমপ্লিকেশনস, কোনো জটিলতা হচ্ছে না। এরকম ডায়াবেটিস দীর্ঘমেয়াদী থাকলে তার কোনো অঙ্গের সমস্যা, তার কিডনিতে সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেন দীর্ঘ সমস্যা হওয়ার জন্য তার মস্তিষ্কে কোনো ক্ষতি হচ্ছে না, তার চোখে কোনো ক্ষতি হচ্ছে না। চোখে সে হয়তো বা একটু তার যে অরা বলছি এরকম আলো ঝলকানি দেখতে পারে, কিন্তু তার চোখ নষ্ট হয়ে যাওয়া, মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের কোনো ব্যাপার এখানে নাই। সো এটা রাদার এটা ভালো, মানে খারাপ না এত। আচ্ছা, অনেকেই বলেন যে প্রচুর ক্যাফেইন পান করলে মাথা ব্যথা উপশম হতে পারে, এটা আসলে কতটুকু সত্য? মিথ অর ফ্যাক্ট? এটা আসলে মিথ। ব্যাপারটা আসলে মিথে বেশি যাচ্ছে দেখছি। তাহলে ক্যাফেইন আসলে কিছু কিছু ক্ষেত্রে জেনারেল পিপল অনেকের আছে যে আমরা বলি না যে চায়ের নেশা থাকা বা কফির নেশা থাকা, অনেকটা এডিকশনও থাকে। তারা আসলে দে ফিল এ সেন্স অফ ওয়েল বিং যখন সে এটা ভালো লাগে খেলে। তো তার আসলে এমনিতে একটু শরীরটা ম্যাজম্যাজ করছে, একটু মাথা ব্যথা হচ্ছে, চা খেলে একটু ভালো লাগে, তো সেই ক্ষেত্রে ইয়াস এটা চা খেলে একটু ভালো লাগছে। বাট আমরা এখন যেহেতু স্পেসিফিকলি মাইগ্রেন নিয়ে আজকে আলোচনা করছি, রাদার আমার মাইগ্রেনের ওয়ান অফ দ্য ট্রিগার্স ইজ ক্যাফেইন। সো এটা তো আসলে ক্যাফেইন আমার মাথা ব্যথাটা বাড়িয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা রোগীকে উপদেশ দেই যে একটু চা, কফি, চকলেটস এগুলা কিন্তু অয়েলি ফুডস, এগুলা কিন্তু একটু আমরা একটু পরিহার করতে পারি। ওকে, এমন একটা ধারণা আছে, প্রচলিত আছে যে মাথা ব্যথা আসলে কোনো রোগ না, মাথা ব্যথা হচ্ছে একটা রোগ, মানে শরীরে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের রোগের উপসর্গ। এটা কতটা সত্য? এটা তো একদম ফ্যাক্ট। আজকে তো আসলে আমরা এটা নিয়েই কথা বললাম, যদিও আজকে খুব ছোট একটা টপিক ছিল বা খুব সাধারণ টপিক মাথা ব্যথা, কিন্তু মাথা নিয়ে বলতে গিয়ে মানসিক, শারীরিক অনেক রকম, সেই হার্ট অ্যাটাক থেকে শুরু করে কত কিছু না আমরা আজকে আলোচনা করলাম। তাহলে এটা একটা ফ্যাক্ট। ইয়েস, এটা আসলে অনেক কারণে হতে পারে। আমরা তো বললামই আজকে যে শ্বাসের সমস্যা, তার শ্বাসকষ্ট, সেও তো মাথা ব্যথা নিয়ে আসছে। তার জন্য এটা আসলে তার মানে এটা আসলে রোগ না, কিন্তু উপসর্গ। মানুষের জ্বর হয়, তাও তো মাথা ব্যথা নিয়ে আসে। সবকিছুতে আসলে মাথা ব্যথার সাথে থাকতেই পারে। এক্স্যাক্টলি। অনেকে বলে যে ঋতু পরিবর্তনের সাথে বা আবহাওয়া পরিবর্তনের সাথে মাইগ্রেনের একটা সম্পর্ক আছে বা মাথা ব্যথার একটা সম্পর্ক আছে, এটা কতটুকু সত্য? তো এটা একটা আসলে ফ্যাক্টের দিকেই যায়, এটা একদম স্পেসিফিক ফ্যাক্ট সেটা না। কিছু কিছু ট্রিগার কিন্তু আমরা বলেছি, যেরকম কিছু কিছু ওয়েদার, যেটা হট ওয়েদার, এটা মানে আমাদের ফিজিক্যাল ডিসকমফোর্ট করে বা মেন্টাল এক্সশন করে, হ্যাঁ ফিজিক্যাল এক্সশন করে, তাহলে গরমে তো আসলে আমাদের ভালো লাগে না। তাহলে এর জন্য কিন্তু যে আমরা বললাম যে এক্সশন আর এক্সারশন, খুব বেশি পরিশ্রম করা বা খুব বেশি হাঁপিয়ে যাওয়া, খুব বেশি মানে অস্বস্তিতে থাকা, এটা কিন্তু টেনশন টাইপ হেডেক বাড়িয়ে দিতে পারে। এবং সাথে সাথে মাইগ্রেন হেডেক তো অবশ্যই তার আসলে যেটা পছন্দ না সেসব কাজকর্ম করলে একদম বেড়ে যায়। সো ইয়েস, ইটস আ ফ্যাক্ট। যেহেতু ওয়েদারের ক্ষেত্রে বলেছেন, তাহলে অনেকে আসলে গরমটা বেশি সহ্য করতে পারে না। সো আমি এটা ওই দিকেই যাচ্ছি, যেহেতু আমরা বললাম না রোদে গেলে বাড়ে,
সো ইয়েস, তো ওয়েদার তো কিছু কিছু সময় কিছু কিছু ওয়েদারে রোদ বেশি থাকে, তো মাইগ্রেন রোগীরা সেই ওয়েদারগুলোতেই বেশি খারাপ থাকে। আমার যখন ঠান্ডার সময় ওয়েদারের সাথে একটা সম্পর্ক আছে। ওকে, গর্ভাবস্থায় মাথা ব্যথা নাকি স্বাভাবিক? এই সময় যদি মাথা ব্যথা হয় সেটা নিয়ে উদ্বিগ্ন হতে নেই, এটা কি মিথ অর ফ্যাক্ট? এটা আসলে যেহেতু একটা মিথই আমি বলছি, কারণ গর্ভাবস্থায় মানুষের কিছু মর্নিং সিমটমস থাকে, কিছু হালকা মাথা ব্যথা থাকতে পারে সকালের দিকে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে গর্ভাবস্থা আসলে খুব একটা ভালনারেবল সিচুয়েশন ফর বোথ মাদার অ্যান্ড দ্য চাইল্ড। কারণ সে তো আসলে তখন একা নাই, তার সাথে তার আরেকটা জীবন আছে, এবং তার ব্যাপারটা খুবই এটা সেন্সিটিভ, যেহেতু তার ভালো থাকা, তার ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছে। তার ক্ষেত্রে মাথা ব্যথাটাকে নেগলেক্ট করা উচিত কোনোভাবেই না। এবং আমরা যে বলি যে গর্ভাবস্থায় কিছু সমস্যা হয়, বিশেষ করে প্রি এক্লাম্পসিয়া, এই কথাগুলো একটা মেডিকেল টার্ম হয়ে যায়। তারপরও যে ব্লাড প্রেশার বেড়ে যায় প্লাস খিঁচুনি হয়, সেগুলা কিন্তু যে আমরা যে অ্যান্টিনেটাল চেকআপ যে হয় এবং গ্রামগঞ্জ যে হেলথ অ্যাওয়ারনেস হয়, ওখানে দেখবেন 5টা বিপদ সংকেত বলে গর্ভাবস্থায়, যেগুলো হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন। তার মধ্যে একটা হচ্ছে মাথা ব্যথা। সো ইয়েস, এটা কোনোভাবেই ইগনোর করা যাচ্ছে না। ওকে, অনেকেই বলে যে ডিহাইড্রেশন মাথা ব্যথার একটা কারণ, মিথ অর ফ্যাক্ট? সো ইয়েস, ইটস আ ফ্যাক্ট। অলরেডি আমরা অনেকবার জেনারেল অ্যাডভাইসে বলে ফেলেছি আজকে প্রোগ্রামে যে ডিহাইড্রেশন, কারণ এটা যদি ডিহাইড্রেট থাকে তাহলে তার মাথা ব্যথাটা হতে পারে, এটা একটা ফ্যাক্ট হিসেবেই। এটা আমার জেনারেল অ্যাডভাইস, যদি সে হাইড্রেটেড থাকে তার মাথা ব্যথাটা কম হবে। বাহ, চমৎকার। সো দ্যাটস এ র‍্যাপ। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে যদি আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলে যেতে চান, যারা মাথা ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছে, আমার নিজে পরিচিত অনেকেই আছে যারা সাফার করছেন, এবং তাদের যখন মাইগ্রেনে ব্যথা হয় তারা আসলে পুরো পরিবারকে দাপিয়ে বেড়ায়, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু। তো ধন্যবাদ হোস্টকে, আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু বিদায়ের বেলা চলে এসেছে। আর দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা, যে আমাদের যেহেতু দৈনন্দিন জীবনে মাথা থাকলে মাথা ব্যথা থাকবে, এরকম একটা কথা আছে, তো আসলে মাথা ব্যথাটা খুবই কমন। তো মাথা ব্যথা হলে আসলে উদ্বিগ্ন আমরা অবশ্যই হব না, কোনো কিছু নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করা এটা শরীরের জন্য ভালো না, মনের জন্যও ভালো না, কিন্তু সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে যদি আমার যে অ্যাটেনশন যেটা সিক করা, সেটা যাতে আমরা সিক করি। যদি আমার মনে হয় যদি আজকে যদি আপনারা যদি ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে থাকেন, তাহলে আপনাদের কিছু জিনিস জানা হয়েছে, যে এই কিছু কারণটা যদি থাকে মাথা ব্যথার সাথে তাহলে এটা খারাপ, যদি এইগুলো থাকে তাহলে এটা সাধারণ মাথা ব্যথা, এটা মস্তিষ্কের অনেক জটিল কিছু না, এটা হয়তো একটা প্যারাসিটামল ওষুধ খেলেই ভালো হয়ে যাচ্ছে, অথবা একটু রেস্ট নিলে ভালো হয়ে যাচ্ছে, অথবা কিছু রিল্যাক্সেশন যেটা বলি, যেহেতু অনেক ক্ষেত্রে আমরা বলেছি খুব মোস্ট কমন ওয়ান ইজ টেনশন টাইপ হেডেক, স্ট্রেসের জন্য হয়। তো দর্শকদের জন্য বলা যে আপনারা অবশ্যই আপনাদের মনের যত্ন নেবেন শরীরের যত্নের পাশাপাশি। এবং মনের যত্ন বলতে যদি কিছু দুটো কথা বলি, যে আমরা কিছু রিল্যাক্সেশন কিছু টেকনিক আছে সেগুলো যদি ফলো করি, ব্রিদিং এক্সারসাইজেস, এগুলো আপনার গুগল করলেই পেয়ে যাবেন। অনেক সময় আমরা বলি যে মেডিটেশন, সেটা সেলফ মেডিটেশন হতে পারে, গাইডেড হতে পারে, মাইন্ডফুলনেস, যে নিজেকে একটু সময় দেওয়া, যে বাকি সবকিছু না করে আমরা একটু নিজের শ্বাসটা একটু ফিল করি, এবং রেগুলার যে ফিজিক্যাল যে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি যেটা করা, যে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি বডিতে এক ধরনের হরমোন রিলিজ হয়, এন্ডোরফিন আসে, তো সেটা একটা সেন্স অফ ওয়েলবিং দেয়। হ্যাঁ, এবং সাথে সাথে যে বদভ্যাস যেগুলো আছে, ধূমপান, মদ্যপান, হ্যাঁ, তো এইগুলো একটু অতিরিক্ত পরিমাণে আহার করা, চর্বি জাতীয় খাবার, এগুলো যদি একটু হেলদি খাবার দাবার খাওয়া, এগুলো যদি একটু মেনটেন করতে পারি। আর দর্শকদের সাথে আবারও জেনারেল অ্যাডভাইস এটাই বলে যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তো মনের সাথে সম্পর্ক, যদি ঘুমটা প্রপারলি আমরা নিশ্চয়তা দিতে পারি যে না আমি ঠিক টাইমে ঘুমাচ্ছি, এবং ঘুমের আমরা বলি যে প্রায় ঘন্টাখানেক আগে যদি আমার স্ক্রিনটা যদি সরায় দেওয়া যায় তাহলে খুব ভালো। ক্যাফেইন যদি সন্ধ্যার দিকে না খাওয়া হয়, সন্ধ্যার আগে দিনের বেলা খাবো, চা কফি খেলে সন্ধ্যার পর থেকে খেলে কিন্তু রাতের বেলা অনিদ্রার একটা কারণ। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দেখা যায় যে ঘুমটাও ভালো হবে। মোটামুটি এই জেনারেল যে অ্যাডভাইস বা দর্শকদের জন্য বলা, এগুলাই আসলে আপনারা ফলো করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা, যে যদি খুব অতিরিক্ত পরিমাণে এই যে আজকে মাথা ব্যথা নিয়ে কথা বলা হলো, মাথা ব্যথা হয়, যে এরকম মাথা ব্যথা কখনো হয় না, ওয়ার্স্ট হেডেক অফ লাইফ, তো এটা কিন্তু আসলে অনেক খারাপ গুরুতর কিছু হতে পারে, তখন অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি জানি যে অনেক অনেক ব্যস্ত থাকেন, অনেক জায়গায় ডিউটি করা হয়, সেই জায়গাটা থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ডাঙ্গুলি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সব সময় আমাদের সাথে এবং আমাদের ডাঙ্গুলি পরিবারের সাথে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ডাঙ্গুলি পরিবারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। মাথা ব্যথা ভালো করতে কিন্তু শরীর ভালো রাখার পাশাপাশি, যেমনটি আমরা স্যারের কাছ থেকে শুনলাম, মনটাও ভালো রাখা খুবই জরুরি। আপনি নিজে ভালো থাকুন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন, এবং মাথা ব্যথা বা মাইগ্রেনের কারণে যেন আর কোনো তরুণ প্রাণ ঝরে না যায়, সেটাই আমাদের কামনা থাকবে। আমাদের ডাঙ্গুলি পরিবারের পক্ষ থেকে করা আমাদের হেলথ স্টুডিওর এই পডকাস্টে আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে স্টিক বাই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের নেক্সট এপিসোড দেখার জন্য কিন্তু একটি ছোট্ট কাজ করে ফেলতে হবে এখনই, আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করতে ভুলবেন না। আমাদের বেল আইকনে ক্লিক করে কিন্তু আমাদের পাশে থাকতে পারেন, যাতে ইউ গেট নোটিফাইড অ্যাবাউট whenever we are uploading another episode. অ্যান্ড আমার মনে হয় যে আমাদের এই যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, যেগুলো আসলে সবসময় বাইরে যে চিকিৎসককে দেখিয়ে মানে সেটার কোয়ারিগুলোর অ্যান্সার নেওয়া সুযোগ সুবিধাটা সবসময় হয়ে ওঠে না, সেটা আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের যে কোনো ফিডব্যাক আমাদের এই অনুষ্ঠানটা রিলেটেড থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। কোন অতিথিকে দেখতে চান আমার নেক্সট এপিসোডে সেটা জানাতে পারেন। কোন টপিকে আলোচনা করলে আপনাদের উপকার হবে বলে মনে করেন সেটাও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আজকের মতো আমি ডক্টর রনি সাইন অফ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে।